তোমরা ছাড়ো আমার মেয়েকে। ওকে আমি দেব না, ওকে আমি কোথাও যেতে দেব না। ও আমার কাছেই থাকবে। ও আমাকে ছাড়া খায় না, ঘুমায় না, থাকে না। আমার মেয়েকে আমি কোথাও যেতে দেব না। তোমরা সরো আমাদের কাছ থেকে। নাবিলা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আইরিন, মেয়েটাকে ছাড়, এভাবে কষ্ট দিস না ওকে। কোথায় কষ্ট দিচ্ছি? বুকেই তো আগলে রেখেছি। মেয়েকে আবার আদর করতে করতে হাউমা করে কেঁদে উঠে শক্ত করে বুকে চেপে ধরে বলে, ওরা আমার বুক থেকে আমার আমার মাকে কেড়ে নিল। আমার মা কথা বলছে না, চোখ খুলছে না। আমি ওকে ছাড়বো না, ওকে ছাড়া বাঁচবো না আমি। ওর সাথে আমাকেও কবর দিয়ে দাও তোমরা। কয়েকজন জোর করে আইরিনের কাছ থেকে ইরিনাকে নিয়ে নেয়। আইরিন পাগলের মতন আচরণ করতে করতে আবারও জ্ঞান হারায়। সাদমান বোনকে পাজা কোলে তুলে নিয়ে বলে, কেউ আর ওর জ্ঞান ফেরাবে না। আমি ডাক্তারকে কল করেছিলাম, উনি আসছেন। নাবিলা বেগম সাদমানের পেছন পেছন রুমের দিকে এগিয়ে যান কাঁদতে কাঁদতে। শেফা ইয়াদকে সামলাচ্ছে। মা, বাবা আর বোন তিনজনের জন্য কাঁদতে কাঁদতে এখন শ্বাসও নিতে পারছে না ভালোভাবে। মায়ের পাগলামি আর আহাজারি দেখে আরো বেশি করে কাঁদছে। গভীর রাত। তালুকদার বাড়ি তখনও আহাজারি আর বিলাপ করে কান্নার শব্দে ভরে আছে। আদনানের অবস্থার উন্নতির দিকে না গিয়ে অবনতির দিকে যাচ্ছে। জ্ঞান ফেরেনি এখনো। অপারেশন সাকসেস হয়েছে, এখন লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গার্ড জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেনি। 1টা বাজার পর সেও হার মেনেছে জীবনের কাছে। আরিনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। রাত 10টায় ইরিনার দাফন সম্পন্ন হয়েছে। বাবা দাদা কেউ ছিল না ওর জানাজায় আর দাফনের সময়। কাঁদতে কাঁদতে মায়ের পাশে ঘুমিয়ে পড়েছে ইয়াদ। নাবিলা বেগম দুজনার পাশে বসে কাঁদছেন। ফারজানা তালুকদার বারবার মূর্ছা যাচ্ছেন নাতনি আর ছেলের জন্যে। সাদমান রাতেই ঢাকা চলে গেছে হাসপাতালের উদ্দেশ্যে। আফসার তালুকদার অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকেও ভর্তি করানো হয়েছে। আদনানকে রক্ত দেওয়ার জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হয়নি। ঢাকায় থাকা আদনানের সকল ফ্রেন্ড হাসপাতালে এসেছিল। যত রক্ত লেগেছে ওদের মধ্যে থেকে কয়েকজন দিয়েছে। অনেকেই এখনও হাসপাতালে রয়েছে। সারা রাত ঘুমিয়ে থাকার পর সকালে ঘুম ভাঙে আইরিনের। নাড়াচাড়া করতে সারা শরীরে অসহ্য ব্যথা অনুভব করে। মাথা ব্যথায় টনটন করছে, ভার হয়ে আছে। চোখ বন্ধ রেখে ডুকরে কেঁদে ওঠে। দ্রুত বিছানা থেকে নেমে দাঁড়ায়, মাথা চক্কর দিয়ে ওঠে, তবুও দৌড়ে বের হয় রুম থেকে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ওর কান্না শুনে সবাই ওর কাছে এগিয়ে আসে। আইরিন আশেপাশে তাকিয়ে দেখে কোথাও ওর মেয়ে নেই। হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে। কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ে কোথায়? কেউ কিছু বলে না। আইরিন চোখ তুলে তাকায় সকলের দিকে। ইয়াদের আব্বু কোথায়? কেমন আছেন উনি? তালুকদার আতিকুর রহমান বলেন, লাকি হাসপাতালে। কেমন আছে? সুস্থ হয়ে যাবে তো? এবারেও সবাই চুপ থাকে। ফারজানা তালুকদার হু হু করে কেঁদে ওঠেন। আইরিন আন্দাজ করতে পারে আদনানের অবস্থা সম্পর্কে। মায়ের কান্না দেখে ইয়াদ মায়ের কাছে এগিয়ে আসে। আইরিন ছেলেকে জাপটে ধরে। ইয়াদ কাঁদতে কাঁদতে বলে, আম্মু, সবাই মিলে বুনুকে মাটির নিচে রেখে এসেছে কবর দিয়ে। আব্বু কেন আসছে না এখনো? কল করে আব্বুকে আসতে বলো। আইরিন ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে যায়। মুখ দিয়ে আর একটা কথাও বের করতে পারছে না। ওর ভেতর কেমন অনুভূতি হচ্ছে ভালোভাবে প্রকাশ করতে পারছে না। নাবিলা বেগম আইরিনকে শান্ত করার চেষ্টা করে বলেন, শান্ত হ আইরিন, লাকি সুস্থ হয়ে উঠবে, দোয়া কর দুজনের জন্য। আইরিন কথা বলে না। ছেলেকে ভালোভাবে আগলে নেয় বুকে। ওর এক সন্তান আজ ওর বুকে নেই। ওকে আম্মু বলে ডাকছে না। বুকের দুধ খাওয়ার জন্য দুধু খাবো করছে না। ওর মেয়ে, ওর কলিজার টুকরো, একা একা শুয়ে আছে ঠান্ডা মাটির নিচে। আইরিন কাঁদতে কাঁদতে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায়। দুর্বল পায়ে আগায় বাইরের দিকে। নাবিলা বেগম ওর হাত টেনে ধরে বলেন, ওদিকে কোথায় যাচ্ছিস মা? আমার মেয়ের কাছে যাব মামুনি। ও ছোট মানুষ, ও একা একা কিভাবে থাকবে? ভয় পাবে তো। যদি কান্না করে হাত ছাড়ো আমার। আমি আমি মেয়ের কাছে যাব। ফারজানা তালুকদার এগিয়ে এসে আইরিনের সামনে দাঁড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দান করুক আইরিন। ইরিনা আর কখনো কাঁদবে না। ও তোমার কাছে আর আসতে চাইবে না। ওর মধ্যে আর ডর ভয় নেই। বেশি বেশি দোয়া করো ওর জন্য। আইরিন ছেলেকে কোলে নিয়ে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমার ছোট্ট মেয়েটার সাথে কেন এমন হলো মা? ও কার কি ক্ষতি করেছিল? অকালে কেন ঝরে যেতে হলো আমার মেয়েটাকে? ফারজানা তালুকদার কিছু বলতে পারেন না। আইরিনকে জড়িয়ে ধরে উনিও কাঁদতে থাকেন। কে এই শত্রু? মারতে চাইলো একজনকে, কিন্তু মরে গেল 4 জন। কিন্তু সে একজন এখনো বেঁচে আছে। দিনে দুপুরে মাঝ রাস্তায় লরি দিয়ে চাপা দিয়ে পালিয়ে গেল আসামিরা। পুলিশ এখন পর্যন্ত কিছুই করতে পারল না। সারাদিন গড়িয়ে বিকেল হয়ে গেছে। আইরিনকে কিছুই খাওয়ানো যায়নি সারাদিন। পাগলের মতো একটু পরপর চিৎকার করে কাঁদছিল আর মূর্ছা যাচ্ছিল।
ওকে এখন জোর করে স্যালাইন দেওয়া হয়েছে। ঘুমের ওষুধের প্রভাবে ঘুমিয়ে গেছে। আবার আরিনের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। নাবিলা বেগম ছেলের ফোনে কল করেন। সাদমান মায়ের কল পেয়ে রিসিভ করে। নাবিলা বেগম কান্না গিলিয়ে বলেন, লাকির কি অবস্থা সাদমান? ভালো না মা। ডাক্তার কি বলেছে? ওরা কিছু বলতে চাচ্ছে না, শুধু আল্লাহকে ডাকতে বলেছে। কিছুক্ষণ আগে ওর হৃৎপিণ্ড থেমে গিয়েছিল, শ্বাস নিচ্ছিল না। ডাক্তার তো আশায় ছেড়ে দিয়েছিলেন। অনেক চেষ্টার পর এখন আবার শ্বাস নিচ্ছে, তবে খুব স্লো। 72 ঘন্টার মধ্যে জ্ঞান না পেলে কোমায় চলে যাবে বলছে। মস্তিষ্কে আঘাত লেগেছে গুরুতরভাবে। জ্ঞান না পেলে কিছুই বলতে পারবে না ওনারা। ডাক্তাররা বলছেন লাকির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। দোয়া ব্যতীত অন্য কিছু আর ওকে সুস্থ করতে পারবে না মা। তোমরা সবাই বেশি বেশি দোয়া করো ওর জন্য। ওর কিছু হয়ে গেলে আইরিনকে বাঁচানো যাবে না আর। নাবিলা বেগম ডুকরে কেঁদে উঠেন। সাদমান বলে, লাকির অবস্থা সম্পর্কে আইরিনকে কিছু বলো না তোমরা। দোয়া করো যেন রাতের মধ্যে জ্ঞান ফিরে আসে লাকির। রাতে না ফিরলেও যেন আগামীকালকের মধ্যে ফিরে আসে। আল্লাহ তাআলা যেন এখনই ওকে না নেন। ফজরের নামাজ আদায় করে জায়নামাজে উবু হয়ে বসে আছে আইরিন। কান্নার ধকলে পুরো শরীর নড়ছে। বুকের অসহ্য যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ওর মনে হচ্ছে বুকের ওপর কয়েকশো টনের পাথর তুলে দিয়েছে কেউ, যার ভার বহন করতে পারছে না আইরিন। আইরিন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মেয়েকে কেড়ে নিয়েছো, কিন্তু আমার মেয়ের বাবাকে কেড়ে নিও না। তুমি ওনাকে ফিরিয়ে দাও আমার কাছে। তুমি ওনাকে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমন করছো? কেন সবাইকে কেড়ে নাও আমার কাছ থেকে? আমার তো বেশি কেউ নেই আল্লাহ। যে কয়জন আছে তাদেরকেও কেন এইভাবে ছিনিয়ে নিচ্ছো? আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ, আমায় ধৈর্য দাও। আমার সন্তানদের বাবাকে ফিরিয়ে দাও আল্লাহ। উনি না থাকলে ওদের কি হবে? তুমি ওনাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। মায়ের কান্না শুনে ইয়াদের ঘুম ভেঙে গেছে। ছেলেটা শোয়া থেকে উঠে বসে কেঁদে দিয়েছে। আইরিন সোজা হয়ে বসে ছেলের দিকে তাকায়। জায়নামাজ ছেড়ে বিছানায় উঠে বসে ছেলেকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। কাঁদতে কাঁদতে ইয়াদ মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আম্মু আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চলো। আইরিন ছেলের মাথায় চুমু খেয়ে বলে, তোমার আব্বু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার আব্বু দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে। তুমি কান্না করো না আম্মু, তুমি কাঁদলে আমার অনেক কষ্ট হয়। দুই মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদেরকে সামলানোর মানুষটাই তো ওদের কাছে নেই। তালুকদার আদনান লাকি শুধু একজন মানুষ নয়, আইরিনের পুরো একটা দুনিয়া সে, যার মধ্যে আইরিনের সুখ, শান্তি, ভালো থাকা, ভালোবাসা সহ সবকিছু। তালুকদার আদনান লাকি শুধু ইয়াদের আব্বু না, ইয়াদের ছোট ছোট খুশি থেকে শুরু করে বড় বড় সবকিছু। নিজের কান্না বন্ধ করে ছেলের কান্না বন্ধ করে আইরিন। পাশ থেকে ফোন হাতে নিয়ে সাদমানের ফোনে কল করে। হ্যালো ভাইয়া। হ্যাঁ, লাকি জ্ঞান ফিরেছে মাত্রই। আমি তোকে কল করতেই নিয়েছিলাম। আদনানের জ্ঞান ফিরেছে শুনে আইরিনের বুকে বয়ে চলা ঝড় কিছুটা শান্ত হয়। ব্যাকুল স্বরে বলে, কথা বলছেন উনি? কেমন আছেন এখন? আর কোনো বিপদ নেই তো? সাদমান ঢোক গেলে বলে, এখন আর কোনো বিপদ নেই, মাত্র তো জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ পরে কথা বলবে। আমি দেখবো ওনাকে। এখন দেখা যাবে না, ডাক্তাররা রয়েছে। তুই খেয়েছিস? নিজের যত্ন নে। এইভাবে না খেয়ে কান্নাকাটি করলে তো আরো অসুস্থ হয়ে পড়বি। তুইও খা, ইয়াদকেও খাওয়া। আমি কল করবো আবার। আব্বা কেমন আছেন? কাকা ঠিক আছেন এখন? তুই নিজের আর ছেলের যত্ন নে। রাখছি। আইরিনের দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে পড়ে। আবার ছেলেকে আদর করে বলে, তোমার আব্বু সুস্থ হয়ে যাবে, আমাদের কাছে ফিরে আসবে আবার। সাদমান আইসিইউ এর দরজার সামনে এসে দাঁড়ায়। এখানে আগে থেকে আফসার তালুকদার আর আরিফ দাঁড়িয়ে আছে। সোলাইমান ফোনে কথা বলার জন্য একটু সাইডে গেছে। পুলিশ সদস্যরা এখানে পাহারায় আছে, যেন কেউ আর কোনো ক্ষতি করতে না পারে। সাদমান পেছনে দাঁড়িয়ে ভেতরে উকি দেয়। আফসার তালুকদার সাদমানের দিকে তাকিয়ে মলিন স্বরে বলেন, লাকির জ্ঞান ফিরেছে, বাড়িতে জানিয়েছো? হ্যাঁ, আইরিনের কি অবস্থা? আগের চেয়ে ভালো। ইরিনার জন্য তো আজকে মানুষ খাওয়াতে হবে, বাড়িতে কিভাবে কি করবে? ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না কাকা। সোলাইমান ফোন রেখে তিনজনের কাছে এগিয়ে আসে। তিনজন আইসিইউ এর দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। সোলাইমান বলে, সাদমান বলে, ড্রাইভারদের এখনো খুঁজে পায়নি পুলিশ। আমাদের পরিচিত যত মানুষ আছে সবাই সাদমান বলে, ওরা আবার বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে পালাবে না তো?
নাকি পালিয়ে গেছে? পালাতে পারেনি এখনো। বাংলাদেশেরই কোথাও না কোথাও ঘাপটি মেরে বসে আছে। বান্দরবন কোনো এক পাহাড়ে হয়তো গা ঢাকা দিয়েছে, ওখানে খোঁজ চলছে। খুব শীঘ্রই পেয়ে যাব কুত্তার বাচ্চাগুলোকে। এর মধ্যে একজন ডাক্তার বেরিয়ে আসেন ভেতর থেকে। চারজন ওনার সামনে এসে দাঁড়ায়। আফসার তালুকদার বলেন, ডাক্তার বলেন, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ও এখন বিপদমুক্ত তো? ডাক্তার বলেন, এখনো পুরোপুরি বিপদ মুক্ত না, লাইফ সাপোর্টেই রাখা হয়েছে এখনো। জ্ঞান ফিরলেও কথা বলার মতো অবস্থায় নেই, চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না, হাতের আঙুল মৃদু নাড়াচ্ছে শুধু। আজকের দিন পার হলে বোঝা যাবে। আপনারা তো বলেছিলেন জ্ঞান ফিরলে বিপদমুক্ত হবে। হ্যাঁ বলেছিলাম, এখন আর কমায় যাওয়ার রিস্ক নেই। লাকির সাথে দেখা করা যাবে না? একজন পারবেন, তবে ওনাকে উত্তেজিত করবে এমন কোনো কথা বা কাজ করা যাবে না। আচ্ছা। ডাক্তার চলে যান। আফসার তালুকদার পুনরায় আইসিইউ এর দরজার সামনে এসে দাঁড়ান। ভেতর থেকে বাকি একজন ডাক্তার বেরিয়ে আসেন। ওনার সাথে কথা বলে ভেতরে প্রবেশ করেন আফসার তালুকদার। ছেলের পাশে এসে দাঁড়ান। কোনো দিকে না তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। ছেলেকে এই অবস্থায় সহ্য করতে পারছেন না। ওনার ছেলেটা তো শুয়ে থাকার মতো ছেলে না। ওনার ছেলে এমন দুর্বল হয়ে আজ পর্যন্ত কখনো শুয়ে থাকেনি। বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না আফসার তালুকদার। বেরিয়ে আসেন আইসিইউ থেকে। ওনার ছেলে লাইফ সাপোর্টে বেঁচে আছে এটা কিছুতেই মানতে পারছেন না। যে ওনার নাতনিকে কেড়ে নিয়েছে, ওনার ছেলেরই অবস্থা করেছে, ওনার 3 জন গার্ড আর ড্রাইভারকে মেরেছে, তাকে বা তাদের কিছুতেই ছাড়বেন না। হাতের নাগালে পেলে মুরগির মতো করে চামড়া ছিলবেন। মাঝখানে আরও একটা দিন পেরিয়ে গেছে। আদনানের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, একটু একটু করে কথা বলছে এখন। কিছুক্ষণ আগেই আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। আদনান বাড়ির লোকের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে। কথা বলতে পারার পর থেকে এতক্ষণ ডাক্তারদের কথা বলার সুযোগ হচ্ছিল না। বাবাকে দেখেই বলে, আব্বু, ইরিনা কোথায়? ও কেমন আছে? আফসার তালুকদার চুপ করে থাকেন, সাথে বাকি 3 জন। আদনান জোরে জোরে শ্বাস নিতে নিতে কিছুটা হাইপার হয়ে বলে, কথা বলছো না কেন? আমার মেয়ে কোথায়? কেমন আছে আমার মেয়ে? সাদমান ক্ষীণ স্বরে বলে, ইরিনা নেই, চলে গেছে জান্নাতে পাখি হয়ে। আদনান শক, স্তব্ধ, বাক্যহারা, নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছে না। শান্ত স্বরে বলে, কি বললি তুই? ইরিনা আর নেই, স্পট ডেট হয়েছিল। আদনানের শ্বাস বন্ধ হয়ে আসে, পুরো শরীর একটা ঝাঁকি দিয়ে উঠে, মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে, দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আদনানের অ্যাক্সিডেন্টের আজ 20তম দিন। হাসপাতাল থেকে আজ ওকে ছুটি দিয়ে দিয়েছে। তালুকদার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে ওকে দেখার জন্যে। বাড়ির সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর জন্য। আইরিন নিজেদের রুমে শুয়ে আছে। অসুস্থতার বিষণ্ণতায় নুয়ে গেছে মেয়েটা, শুকিয়ে গেছে অর্ধেক। চোখের নিচে কালি পড়ে গেছে, রসালো ওই ওষ্ঠজোড়া শুষ্ক হয়ে আছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, চেহারায় উজ্জ্বলতা নেই, মলিনতার বিষণ্ণতা চেয়ে আছে। খাবার খেতে চায় না একেবারেই। নাবিলা বেগম আর ফারজানা তালুকদার জোর করে খাইয়ে দেন অল্প অল্প। বাড়ির কারোর সাথেই সেভাবে কথা বলে না, রুম থেকে বের হতে চায় না, ইয়াদকে কাছছাড়া করে না, কিন্ডার গার্ডেনেও যেতে দেয় না, কথা বলে না, রুম থেকে বের হতে চায় না, ইয়াদকে কাছছাড়া করে না, গার্ডেনেও যেতে দেয় না। একবারের জন্য ঢাকা যায়নি আদনানকে দেখার জন্য। কল করে আদনান কথা বলতে চাইলেও আইরিন বলে না। আদনানের জ্ঞান ফেরার পর একদিন শুধু ভিডিও কলে দেখেছিল, তবে সেদিনও কোনো কথা বলেনি। আদনান দিনে 1000বার আইরিনের সাথে কথা বলার জন্য কল করে, তবে আইরিন বলে না, বলবে না ওই তালুকদার। আদনান লাকির সাথে কথা। আদনান যদি ওর কথা শুনতো তাহলে আজ মেয়েটা বেঁচে থাকতো, 3টা পরিবার 3 জনকে হারাতো না। আদনানও সুস্থ অবস্থায় ওর কাছে থাকতো। সব আদনানের দোষ। ও কেন আইরিনের কথা শুনেনি? আইরিন রাগে, দুঃখে, কষ্টে, অভিমানে আদনানের সাথে একটা কথাও বলে না। বাড়ির সবাই হাজার চেষ্টা করে ওকে ঢাকা নিয়ে যেতে পারেনি। রুমে শুয়ে বসে থাকে আর মেয়ের কাপড় চোপড় খেলনা জড়িয়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদে। কোনোভাবেই নিজের মনকে বুঝ দিতে পারে না ওর মেয়েটা নেই, আর ফিরে আসবে না ওর কাছে। আদনানের গাড়ি বাড়ির কাছাকাছি চলে এসেছে। ওর সাথে আফসার তালুকদার, আফতাব তালুকদার আর সাদাফ রয়েছে। পুলিশের গাড়ি ওকে ফুল সিকিউরিটি দিয়ে নিয়ে আসছে। আদনানের মনে হচ্ছে রাস্তা যেন ফুরাচ্ছে না। আইরিনকে দেখার জন্য ওর জান প্রাণ ছুটে গেছে। কতগুলো দিন পেরিয়ে গেছে, আইরিনকে দেখে না, ছয় না, আলিঙ্গন করে না, কথা বলে না। আদনানও অনেক শুকিয়ে গেছে। মেয়েকে হারিয়ে আর স্ত্রীর বর্তমান অবস্থা দেখে ওর অবস্থাও পাগল পাগল। আরও আগে বাড়িতে চলে আসতে চেয়েছিল, কিন্তু ডাক্তার ওর শারীরিক অবস্থা দেখে রিলিজ দেয়নি। সেদিন মেয়ের মৃত্যুর সংবাদ প্রথমে স্তব্ধ হয়ে গেল, পরে অনেক হাইপার হয়ে গিয়েছিল। কিছুতে মেনে নিতে পারছিল না ওর মেয়েটা আর নেই এই দুনিয়ায়। ওর সাথে আর
আধো বলিতে কথা বলবে না, ওর বুকের উপর শুয়ে থাকবে না, বসে থাকবে না, বাবা বলে ডাকবে না, ঠোঁট উল্টে মায়ের নামে বিচার দেবে না, কফি খাওয়ার জন্য বায়না ধরবে না, কিচ্ছু করবে না। আর ওর মেয়েকে কোলে নিতে পারবে না, বুকে জড়িয়ে ধরতে পারবে না। যখন আইরিনের কথা স্মরণ হয় তখন আরো বেশি হাইপার হয়ে ওঠে। আইরিন কিভাবে সহ্য করছে এত যন্ত্রণা? মেয়ের মৃত্যু কিভাবে মেনে নিবে? কিভাবে সামলাবে নিজেকে? আইরিনের নাম ধরে বারবার বলছিল, আমার ইরিন কেমন আছে? ও ঠিক আছে? আমার ইরিন কোথায়? ও এই কষ্ট কিভাবে সহ্য করবে? আমাকে আমার ইরিনের কাছে নিয়ে চলো। আরো অনেক কিছু বলছিল। শেষ পর্যন্ত ওকে শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছিল। তালুকদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে গাড়ি। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সবাই। গাড়ির ভেতর থেকে আদনানকে বের করে হুইল চেয়ারে বসানো হয়। ইয়াদ দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, আব্বু, তুমি চলে এসেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আদনান ছেলেকে টেনে কোলের উপর তুলে নেয়, আদর করে বুকে চেপে ধরে বলে। হ্যাঁ আব্বু, চলে এসেছি। ইয়াদ বাবার বুকে হাত রেখে বলে, আব্বু, তোমার এখানে এখানে ব্যথা করে? আদনান ছেলেকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আব্বু, এখানে অনেক ব্যথা করছে এখনো। তোমার বোনও নেই সেজন্য। ইয়াদের চোখ জোড়ায় টুইটুম্বর হয়ে যায়, কাঁদো কাঁদো গলায় বলে, ওরা বনুকে মেরে ফেলেছে। বনুর মুখ দিয়ে অনেক রক্ত বেরিয়েছিল। আম্মু অজ্ঞান হয়ে গেছিল অনেকবার। দাদুও অজ্ঞান হয়ে গেছিল। আদনান আর একটা কথাও বলেন, ওর গলার স্বর বন্ধ হয়ে গেছে। ফারজানা তালুকদার ইয়াদকে নিজের কোলে তুলে নেওয়ার চেষ্টা করে বলেন, দাদু ভাই, আমার কাছে আসো, তোমার আব্বুকে ভেতরে আসতে দাও। ইয়াদ বাবাকে আঁকড়ে ধরে। আদনান গম্ভীর স্বরে বলে, থাকুক আমার কাছে। ফারজানা তালুকদার নাতিকে ছেড়ে দেন। হুইল চেয়ার ঠেলে ভেতরে নিয়ে আসা হয়। ইয়াদ বাবার কোলেই বসে আছে। দুবার ঢাকা গিয়েছিল বাবাকে দেখার জন্য, তখন কোলে উঠতে পারেনি। এতগুলো দিন পর বাবার কোলে উঠতে পেরে আর নামতে চাইছে না। আদনান আশেপাশে নজর বুলায়, সবাই আছে, শুধু আইরিন নেই। আদনানের মন ভীষণ ছটফট করছে আইরিনকে দেখার জন্য। আদনান বড়দের সাথে কথা বলতে বলতে ছেলের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, আমার আম্মু কোথায়? রুমে, আমি ডেকে নিয়ে আসছি। বলেই বাবার কোল থেকে নেমে দৌড়ে যায় সিঁড়ির দিকে। আদনান ছেলে যাওয়ার পথে তাকিয়ে সকলের দিকে একবার দৃষ্টি বুলায়। ইয়াদ রুমে এসে দেখে এখনো আগের মতোই শুয়ে আছে। তাড়াহুড়ো করে বিছানায় উঠে দুই হাতে মাকে ঠেলে বলে, আম্মু ওঠো, আব্বু বাড়িতে চলে এসেছে। আইরিন কথা বলে না, শুধু একবার ছেলের মুখের দিকে তাকায়। ইয়াদ আরো কতক্ষণ ডাকাডাকি করে রুম থেকে বেরিয়ে যায়। আইরিন আগের মতো নিশ্চুপ হয়ে যায়। নীরবে চোখের পানি গড়িয়ে পড়ছে। বুকে জড়িয়ে ধরে রেখেছে মেয়ের জামা কাপড়। একটু পর পর জামা কাপড়ে মুখ দাবিয়ে চুমু খায়, তারপর আবার নীরবে চোখের পানি ফেলে। আরো কয়েকজন আইরিনকে আগে থেকে ডেকে গেছে নিচে যাওয়ার জন্য, কিন্তু আইরিন যায়নি। কারো কোনো কথার জবাবও দেয়নি। ওর অবস্থা সবাই জানে, তাই বেশি ঘাটেনি কেউ। প্রায় 30 মিনিট পর আদনানকে রুমের দিকে নিয়ে আসা হয়। এতক্ষণ সকলের সাথে টুকটাক কথা বলল। রুমে এসে দেখে আইরিন রুমে নেই, বিছানা খালি পড়ে আছে। আদনানকে হুইল চেয়ার থেকে তুলে বিছানায় বসানো হয়। আদনান বাথরুমের দিকে তাকায়, বুঝতে পারে আইরিন ভেতরে আছে। সাদাফ, আরিফা, সোলাইমান রুম থেকে বেরিয়ে যায়। আদনান ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। আইরিন বের হচ্ছে না কেন এখনো? আদনান আর অপেক্ষা করতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয় আইরিন। চোখ পড়ে একে অপরের দিকে। আইরিনের চেহারার দিকে তাকিয়ে আদনানের হৃদয় ভেঙে চুরে আসে। চোখ দুটো ঝাপসা হয়ে গেছে। দ্রুত হাতে চোখ দুটো মুছে নিয়ে আবার তাকায়। আইরিন চোখ সরিয়ে নিয়ে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। আদনান কাতর স্বরে বলে, জান, কোথায় যাচ্ছ? আমার কাছে আসো প্লিজ। আইরিন আদনানের ডাক উপেক্ষা করে রুম থেকে বেরিয়ে যায়। আদনান তাকিয়ে থাকে দরজার দিকে। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। দিনের আলো ফুরিয়ে গিয়ে রাত নেমে এসেছে ধরণীর বুকে। পাখিরা ফিরে গেছে নীড়ে। আছে নিজের সঙ্গী সঙ্গে। তালুকদার বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন নিজেদের বাড়িতে ফিরে গেছে। আদনান রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে অপেক্ষা করছে আইরিনের জন্যে। ঢাকা থেকে ফেরার পর একবারই দেখেছিল আইরিনকে, তারপর আর দেখা হয়নি। আইরিন আসেনি ওর সামনে। ফারজানা তালুকদার ছেলের রুমে আসেন আবার। আদনান মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আইরিন ইয়াদকে ঘুম পাড়াচ্ছে। ইয়াদকে এখানে নিয়ে আসো তো। বলেছিলাম, ও বলেনি কিছু। আইরিন অনেক অভিমান করেছে। বলেছিলাম, ও বলেনি কিছু। একটা বেলাও চোখের পানি ছাড়া খাবার খায়নি। রাতেও ঘুমায় না, একটু পর পর গুমড়ে গুমড়ে কাঁদে। রাত তো অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। তোমার আরো কিছু লাগবে? হুম।
ফারজানা তালুকদার বেরিয়ে যান দরজা ভিজিয়ে দিয়ে। আদনান ও বন্ধ হওয়া দরজার দিকে তাকিয়ে আছে। আইরিন আসবে এই রুমে নাকি এখনো ওর দিক থেকে মুখ ফিরিয়ে দূরে সরেই থাকবে? আদনান হৃদয়ে জ্বলে ওঠে, অন্তর পুড়ে যাচ্ছে আইরিনকে আলিঙ্গন করার জন্যে। রাত আরেকটু বাড়ে, ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে গেছে অনেক আগে। ডাক্তার আদনানকে রাত জাগতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু আদনান এখনও জেগে আছে। আদনান কোনো রকমে বিছানা থেকে নেমে বাম পায়ের উপর ভর করে হুইল চেয়ারে বসে। ডান পায়ে প্লাস্টার খুললে একটু আরাম হবে, হাঁটতে চলবে আর নড়াচড়া করতে। পা ঠিক হতে কতদিন লাগবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এভাবে আর ভালো লাগছে না। হুইল চেয়ার নিয়ে নিজেই রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে কেউ নেই, তবে নিচ থেকে অনেকের গলার স্বর ভেসে আসছে। ইয়াদের রুমের দরজা হাত দিয়ে ঠেলা দিতেই খুলে যায়। ভেতরের দিকে তাকাতে দেখে আইরিন ইয়াদকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদনান চেয়ার নিয়ে ভিতরে প্রবেশ করে, এগিয়ে এসে থামে আইরিনের শিয়রে। হাত বাড়িয়ে আইরিনের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকে। জান, আইরিন সারা শব্দ করে না। আদনান আরও কয়েকবার ডাকে, আইরিন তবুও চুপ থাকে। আদনান ব্যাকুল হয়ে কাতর স্বরে বলে, জান, তুমি এভাবে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। জান, আমার দিকে তাকাও একবার। যান এখন থেকে। আইরিনের কাটকাট গলার স্বর। এভাবে আদনানের সাথে কথা বলে না আইরিন অনেক কাল। তুমিও চলো। আইরিন ইয়াদকে ছেড়ে আদনানের দিকে ফিরে চোখ মুখ কঠিন করে বলে, আমি যাব না আপনার সাথে। আমাদের তো আপনার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার কোনো কথার দাম আপনার কাছে নেই। আপনি আপনার রাজনীতি নিয়েই থাকুন। আমি আর আমার ছেলে আপনার কাছে যাব না আর। আমি মেয়েকে হারিয়েছি, ছেলেকে আর হারাতে পারবো না আমি। আপনি দূরে থাকুন আমার কাছ থেকে। কথাগুলো বলতে বলতে আইরিন দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। গলার স্বর ভারী, কণ্ঠস্বর কাঁপছে। আইরিনের কথা শুনে আদনানের উত্তাল হৃদয় আরো উত্তাল হয়ে ওঠে। গলায় যেন কেউ চেপে ধরেছে। আদনান হাত বাড়িয়ে আইরিনের গায়ে হাত রাখে। আইরিন সরিয়ে দেয় আদনানের হাত, উল্টো পাশ ফিরে বলে, ঘুমোতে দিন, যান এখান থেকে। জান, আমি মরে যাব। আইরিন চুপ করে থাকে। আদনান আইরিনকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নিজের হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় বহু কষ্টে, বসে বিছানায়। আইরিন ছেলেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যথাসম্ভব চেষ্টা করছে আদনানের সামনে নিজেকে শক্ত আর কঠিন দেখানোর। আদনান আইরিনের গালে হাত রেখে জড়ানো গলায় বলে, জান, আমাকে মেরে ফেলো, কিন্তু এভাবে থেকো না। মৃত্যুর চেয়ে যন্ত্রণা আমাকে বেশি যন্ত্রণা দিচ্ছে। আমি মৃত্যুকে আলিঙ্গন করে নেব, কিন্তু তোমার এমন আচরণ সহ্য করতে পারবো না। আইরিন চুপ হয়ে থাকে। আদনানের হাত সরিয়ে দেয় আবার। আদনান পুনরায় হাত রাখে। আইরিন শোয়া থেকে উঠে বসে, শরীর যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বাইকের দিকে আঙ্গুল তুলে ধরে বলে, বেরোন এখান থেকে, নিজের রুমে গিয়ে ঘুমান। আদনানের কণ্ঠ ভেঙে আসে, ধীরস্বরে বলে, আমাকে খুন করে ফেলো জান, কিন্তু এমন শাস্তি দিও না যা আমাকে দ্বিতীয়বার জীবন্ত লাশ বানিয়ে দেয়। জীবন্ত লাশ তো আপনি আমাকে বানিয়েছেন। আমাকে শাস্তি দেওয়ার জন্য আপনি কত আয়োজনই না করেছেন এতগুলো বছর ধরে। আমাকে জীবন্ত দাফন করে আপনি শান্তিতে থাকুন, নয়তো আমাকে একটু শান্তি দিন এখন। আদনান কাতর চোখে তাকিয়ে থাকে আইরিনের দিকে। আইরিন তাকায় না আদনানের মুখের দিকে। একটু পর আবারও চোখ তুলে তাকিয়ে বলে, আপনি আমার বুক থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন ওকে আমার বুকে ফিরিয়ে দেবেন। তাহলে আমার মেয়ে কেন লাশ হয়ে বাড়ি ফিরলো? কেন আমার বুকে ফিরলো না? আমার ছোট্ট দুধের মেয়েটা কি দোষ করেছিল? কেন ওকে জীবন দিতে হলো? আদনান আইরিনের প্রশ্নের উত্তর দিতে পারে না, মাথা নিচু করে নেয়। আইরিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও ও ঠিক নেই। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। আদনান বিছানা ছেড়ে নেমে হুইল চেয়ারে বসতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত ঠাস করে নিচে আছড়ে পড়ে। হুইল চেয়ারটা সরে গেছে, ব্যথা পেয়েছে আদনান। মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বেরিয়ে এসেছে মৃদু। আতঙ্কিত হয়ে দৌড়ে এগিয়ে এসে আদনানের সামনে বসে আইরিন আদনানকে ধরে ভয় জড়ানো গলায় বলে, ব্যথা পেয়েছেন? কিভাবে বলেন? কোথায় ব্যথা পেয়েছেন? আদনান প্লাস্টার করা পা মেলে দিয়ে বাম পা ভাঁজ করে আইরিনকে টেনে এনে বাহুবন্দি করে শক্ত হাতে মাথায় চুমু খেয়ে বলে, জান, এখানে কষ্ট হচ্ছে। তুমি কেন আসছো না আমার কাছে? আইরিন মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। আদনানের চোখে টলমলে পানি, আইরিনের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আইরিন আদনানের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি ঠিক আছেন? আদনান দুদিকে মাথা নাড়ায়। ও একদম ঠিক নেই, একটুও নেই। আইরিন আদনানের বুকে মাথা গুজে হু হু করে কেঁদে ওঠে। আদনানের টি শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাদের মেয়েকে কেড়ে নিল। আমার ছোট্ট মেয়েটা এখনো বুকের দুধ খাওয়া ছাড়েনি। কথা শেষ করতে পারে না আইরিন। আদনান জড়ানো গলায় বলে, আমি আমাদের মেয়েকে বুকে আগলে রেখেও বাঁচাতে পারিনি জান। ওকে আমি এই দুই হাতে এই বুকে আগলে রেখেছিলাম, তবুও বাঁচাতে পারিনি।
আমার বুকে থেকে আমার মেয়ে নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি বাবা হিসেবে ব্যর্থ। আমি আমাদের মেয়েকে বাঁচাতে পারিনি জান। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আইরিন কিছু না বলে কাঁদতে কাঁদতে আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে। আদনান আইরিনকে আরো শক্ত করে ধরে আগলে ধরে বলে, আমি আমাদের মেয়ের সাথে বরাবর অন্যায় করেছি জান। ওর জন্মের সময় তোমাদের পাশে ছিলাম না। বাবা হয়ে আমি প্রথম কোলে নিতে পারিনি। ও যখন তোমার গর্ভে ছিল তখনও তোমাদের বেশি সময় দিতে পারিনি। মেয়ের জানাজায় দাফনে উপস্থিত হতে পারিনি। আমি মেয়ের জন্য কোনো কিছুই করতে পারিনি। আমি আমাকে কিভাবে ক্ষমা করব? আমার নিজেকে শেষ করে ফেলে দিতে ইচ্ছে করছে। আইরিন কাঁদতে কাঁদতে বলে, শেষ ওদের করবেন যারা আমাদের মেয়েকে কেড়ে নিয়েছে। আপনার এই অবস্থা করেছে, ওদের গর্দান ছেদ করে আমার কাছে নিয়ে আসবেন তালুকদার আদনান লাকি। আদনান আইরিনের চুলে হাত বুলিয়ে বলে, হাতের কাছে পেলে একটাকে ছাড়বো না আমি। সবগুলোর চামড়া তুলে লবণ মরিচ লাগিয়ে কাবাব বানাবো। আইরিন কাঁদতে কাঁদতে বলে, যদি আপনার কোনো ক্ষতি করে, আপনার কিছু হলে আমি তো মরে যাব। কিছু হবে না জান। এবার যখন বেঁচে ফিরেছি, ওদের না মেরে আমি মরবো না। আইরিন আদনানের বুক থেকে মুখ তুলে দুই হাঁটুতে ভর করে বসে দুই হাতে আদনানের মলিন মুখ আগলে ধরে অশ্রু ঝরাতে ঝরাতে সারা মুখে চুমু খেতে শুরু করে। পাগলের মতো পুনরায় গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। আদনান আইরিনের চুলে হাত বুলাতে বুলাতে বলে, জান, এভাবে কেঁদো না। তোমার কান্না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। আইরিনের কান্না না থেমে আরো বেড়ে যায়। আদনান বাড়িতে আসার আগে কত শতবার ভেবেছে ওর সাথে কথা বলবে না, কাছে ঘেঁষতে দেবে না, একদম ছুতে দেবে না ওকে। কিন্তু আদনানকে সামনে থেকে এমন অবস্থায় দেখে আর নিজেকে সামলাতে পারছিল না। বারবার ইচ্ছে করছিল জড়িয়ে ধরতে আদনানের বুকে, মুখ গুজলে একটু শান্তি শান্তি লাগবে, আদনানের মনেও একটা শান্তি লাগবে। কিন্তু আইরিন নিজের মনের কথা শুনেনি। কিন্তু এখন যখন আদনান পড়ে গেল, আইরিন আর নিজেকে আটকে রাখতে পারেনি। কিভাবে আটকে রাখবে? যার গায়ে ফুলের টোকা লাগলে ওর কলিজায় আঘাত লাগে, সে আহত অবস্থায় ওর সামনে এভাবে পড়ে যাওয়ার পরেও মুখ ফিরিয়ে রাখা সম্ভব? ওর রাগ অভিমান সব গলে গেছে। আদনান আইরিনের চুলে হাত বুলাতে বুলাতে আবার বলে, বাবু, আর তুমি ঠিক আছো জান? আইরিন কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে। আদনানের গলা ছেড়ে সোজা হয়ে বসে ওর সামনে। আদনানের হাত টেনে এনে নিজের তলপেটে চেপে ধরে আদনানের হাতের চাপ বাড়িতে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না জান, এটা যে সত্যি। হসপিটালে আব্বু যখন বলল আমি আবারও বাবা হচ্ছি, আমি কোনোভাবেই বিশ্বাস করছিলাম না আব্বুর কথা। সবাই যখন বলল এটা সত্যি, আমি আবার বাবা হচ্ছি, তখন নিজের অজান্তে কেঁদে ফেলেছিলাম, কেন জানি না। আইরিন ফোপাতে থাকে। দুজনার চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। আদনান আইরিনকে টেনে এনে আবারও জড়িয়ে ধরে জড়ানো গলায় থেমে থেমে বলে, ইরিনা আমাদের ছেড়ে যাওয়ার আগে আবারও ফিরে আসার প্রস্তুতি নিয়েছিল জান। দেখো, এবারও আমাদের মেয়ে হবে, ইরিনা ফিরে আসবে। এবারও আমরা ওর নাম ইরিনা রাখব। আমাদের মেয়ে আমাদের কাছ থেকে এত সহজে হারিয়ে যেতে পারে না। আইরিন আদনানকে শক্ত করে আঁকড়ে ধরে বলে, যখন নিজেকে নিয়ে ভাবা একেবারেই বন্ধ করে দিলাম, তখন জানতে পারলাম আমি আবার মা হব। অজান্তেই একজন আমার ভেতর বেড়ে উঠছে একটু একটু করে। নিজের জন্য না হলেও তার জন্যে আর আপনাদের জন্য নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। রাতে খেয়েছো জান? হ্যাঁ, ঔষধ? খেয়েছি। আইরিনের বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে দুই হাতে মুখ আগলে ধরে অসংখ্য চুমু খায়। আইরিন আদনানের হাত ধরে হাতে চুমু খায়, মুখের দিকে তাকিয়ে বলে, আপনার সুস্থ হতে কতদিন লাগবে? আপনাকে এইভাবে সহ্য করতে পারছি না আমি। আর 1 মাসের মতো লাগবে পুরোপুরি সুস্থ হতে। একটু থেমে আদনান আবারও বলে, জান, আমি হয়তো আন্দাজ করতে পারছি এসবের পেছনের মাস্টার মাইন্ডকে, শুধু শিওর হওয়া বাকি। কে এইসবের পেছনে? তুমি এখন কাউকে কিছু বলো না, আমি আরেকটু সুস্থ হই, এরপর পুরো প্রমাণ আমার হাতে আসুক। ততদিন একটু ধৈর্য ধরে থাকো। এখান থেকে উঠুন। হুইল চেয়ারটা নিয়ে আসো। আইরিন আদনানের সামনে থেকে উঠে গিয়ে হুইল চেয়ার নিয়ে আসে। অনেক কষ্টে আইরিনের সাহায্য নিয়ে চেয়ারে উঠে বসে। পড়ে গিয়ে বেশ ব্যথা পেয়েছে। আইরিন ইহাতকে ঢেকে দিয়ে পিছনে কোলবালিশ দিয়ে দেয়। আদনানের হুইল চেয়ার ঠেলে রুম থেকে বেরিয়ে দরজা ভিজিয়ে দিয়ে নিজেদের রুমে ফিরে আসে। রুমে এসে আইরিনের বুক আরো ভারী হয়ে ওঠে। ছেলেকে ঘুম পাড়িয়ে এসে দেখতো বাবা মেয়ে শুয়ে আছে, বসে আছে, নয়তো হাঁটছে আর গল্প করছে। কিন্তু আজকে রুমে এমন কোনো দৃশ্যই নেই। আদনান আইরিনের সাহায্য নিয়ে বিছানায় ওঠে। পড়ে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভব করছে এখন। আইরিন দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। ডিম লাইট অন করে মেন লাইট অফ করে বিছানায় উঠে আদনানের গা ঘেঁষে শুয়ে পড়ে আলগোছে। আদনান কাত হয়ে আইরিনের তলপেটের উপর হাত রাখে। আইরিন 9 সপ্তাহের প্রেগনেন্ট।
ওরা ফ্যামিলি প্ল্যানিং ইউজ করছিল, তার মধ্যে ওদের তৃতীয় সন্তান আসতে চলেছে। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আইরিন কাত হয়ে আদনানকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয়। ভেঙে চুরে কান্না আসছে, আবার আদনানের চোখ জোড়া থেকেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তৃতীয় সন্তানের আসার আনন্দ দ্বিতীয় সন্তানের মৃত্যুর কাছে ফিকে। খুশির মুহূর্তেও বাড়ির সকলের চোখে পানি আর ঠোঁটে কান্না। বুকে মুখ গুজে থাকতে থাকতে ফুপিয়ে উঠে আইরিন। আদনান কিছু না বলে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। ওর কাছে কোনো ভাষা নেই একজন সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার মতো। যেখানে নিজেকেই বুঝ দিতে পারছে না, সেখানে স্ত্রীকে কিভাবে বুঝ দেবে? আদনানের চোয়াল শক্ত হয়, চোখ ফেটে যেন আগুন ঝরবে। এখন মস্তিষ্ক টকবক করে ফুটছে। টিক্কা শুটার ইরিনা হওয়ার পর আদনানকে শুট করার চেষ্টা করেছিল। আইরিনের জন্য সেদিন বেঁচে গিয়েছিল। আইরিন আদনানকে বাঁচাতে গিয়ে ফ্লোরে আশ্রয় পড়েছিল, যার দরুন ওর ব্লিডিং বেড়ে গিয়েছিল, অনেক ব্যথাও পেয়েছিল। আদনান অনেক খোঁজাখুঁজির পর টিক্কা শুটারকে ধরেছিল। টানা 3 মাস আটকে রেখে টর্চার করার পরেও টিক্কার মুখ থেকে বের করা যায়নি ওকে কে বলেছিল আদনানকে শুট করার জন্যে। 3 মাস পর আদনান টিক্কাকে মেরে ফেলেছিল শুধু আইরিনের ব্লিডিং বেড়ে যাওয়ার কারণে আর আইরিন কষ্ট পাওয়ার কারণে। না টিক্কা ওকে শুট করতে যেত, আর না আইরিন ওকে বাঁচাতে গিয়ে আছড়ে পড়তো। সেদিন আইরিন পাগলের মতো কেঁদেছিল, ওকে জড়িয়ে ধরে থরথর করে কাঁপছিল ওর শরীর। আদনান তো প্রথম দিনই টিক্কাকে মেরে ফেলতে চেয়েছিল, রাগের মাথায় মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল। শুধু সুলাইমানের কথায় বাঁচিয়ে রেখেছিল, নাহলে প্রথম দিনই দুনিয়া থেকে বিদায় করে দিত। 3 মাসেও টিক্কা মুখ খুলেনি। শেষে আদনান নিজেই ওর জান কেড়ে নিয়েছিল নিজ হাতে। ওর জানকে যে কষ্ট দিবে তাকে জান নিয়ে দুনিয়ায় থাকতে দেবে না আদনান। টিক্কাকে মেরে চাপাতি দিয়ে কিমা বানিয়ে ফেলেছিল প্রায়। ডিএনএ টেস্ট না করলে কেউ বুঝতেও পারতো না মানুষের মাংস নাকি গরুর। টিক্কার অস্তিত্ব মুছে ফেলেছে দুনিয়া থেকে, এখন পরবর্তীগুলোর পালা। এরা এখনো জানে না তালুকদার আদনান লাকি কি। সবাইকে যেমন ভালোবাসতে জানে তেমন ভস্য করে দিতেও জানে, শুধু সময়ের অপেক্ষা। আইরিন ঘুমিয়ে গেছে। আদনান আইরিনের মাথায় চুমু খেয়ে হাত বুলায়, আবার একটা কেউ ছাড়বে না, একদম না। 2 দিন আগে আদনানের পায়ের প্লাস্টার খুলে ফেলা হয়েছে। একা একা হাঁটতে চলতে পারলেও স্টিক ব্যবহার করতে হয়। ইয়াদ কিন্ডার গার্ডেনে গেছে গার্ডদের সাথে। আদনান নাস্তা সেরে মাত্র রুমে আসলো। আইরিন এখনো নিচে। সবার কিছু আবার আগের নিয়মে চললেও কেমন যেন থমকেও আছে। রিনার শূন্যতায় পুরো বাড়ি শূন্য হয়ে গেছে যেন। বাড়ির কেউ ভালো নেই, আগের সেই গমগমে পরিবেশ নেই, হাসি নেই, কোলাহল নেই, সব শান্ত। 2 বাড়ির সবাই চেষ্টা করছে আইরিনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে, কিন্তু আইরিন যেন সেই দিনটাতে আটকে আছে এখনো। মেয়ের রক্তাক্ত দেহ এখনো ভুলতে পারে না। চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে, নির্জনতায় থাকলে যেন শুনতে পায় মেয়ের ডাক। আম্মু আশেপাশে তাকিয়ে খোঁজে, কিন্তু ওর মেয়ে নেই, কোথাও নেই। আইরিন রুমে এসে দেখে আদনান তৈরি হচ্ছে। ওকে তৈরি হতে দেখে বলে, কোথায় যাবেন? আদনান চুলগুলো ঠিক করে আইরিনের কাছে এগিয়ে আসে। স্টিক শরীরের সাথে ঠ্যাস দিয়ে রেখে 2 হাতে আগলে ধরে আইরিনের মুখ। শুকনো মলিন মুখের দিকে তাকিয়ে বলে, একটু কাজ আছে, তাই বান্দরবান যেতে হবে। আজকে তো ফিরতে পারবো না, আগামীকাল রাতে ফিরে আসব। তুমি একদম টেনশন করবে না, আমার সাথে অনেকেই থাকবে। বাড়ির সবাইকে আমি বলে যাব। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় গেছি, বলবে ঢাকায় গেছি ডাক্তার দেখাতে। বান্দরবান গেছি এটা কাউকে বলবে না। আইরিন আতঙ্কিত হয়ে বলে, বান্দরবান কেন যাবেন? আবার কাউকে বলতে নিষেধ কেন করছেন? একটু কাজ আছে যান, ফিরে এসে তোমাকে বিস্তারিত বলবো। আমার কিছু হবে না, গার্ডরা থাকবে আমার সাথে, আরও অনেকেই থাকবে। তুমি শুধু নিজের আর ইয়াদের দিকে খেয়াল রাখবে। ইয়াদকে বাড়ির বাইরে বের হতে দেবে না। কি কাজ আছে আপনার অত দূরে? বলেছি তো যান, ফিরে এসে বলবো। আইরিন আর কোনো প্রশ্ন করে না। আদনান আইরিনকে জড়িয়ে ধরে আদর করে। নিজের প্রয়োজনীয় সব নিয়ে আইরিনের সাথে রুম থেকে বের হয়। বাড়ির সকলের কাছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় গার্ডদের সাথে। আইরিন সোফায় বসে ভাবতে থাকে আদনান কেন বান্দরবন যাচ্ছে, বান্দরবনে কি কাজ থাকতে পারে। বাড়ির সকলের কাছে মিথ্যে বা কেন বলল, কি চলছে আদনানের মনে। গন্তব্যে এসে পৌঁছায় আদনান আর ওর দল। সকলের কাছে আছে ভারী অস্ত্র। আদনানের এক হাতে বন্দুক, অন্য হাতে স্টিক। সামনের দিকে এগিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে নজর বুলাচ্ছে আর কান সজাগ করে রেখেছে। ওরা এখন বান্দরবান জঙ্গলের ভেতরে রয়েছে, হাঁটতে হাঁটতে গভীরে প্রবেশ করছে। গন্তব্যে এসে দাঁড়ায় সবাই। জঙ্গলের ভেতরটা অন্ধকারে ডুবে থাকার কথা থাকলেও অন্ধকারে ডুবে নেই। সকলের হাতে থাকা লাইটের আলোয় চারিপাশ ঝকঝক করছে। সুলাইমান গলা উঁচিয়ে ডাকতে ভেতর থেকে 2 জন লোক বেরিয়ে আসে। আদনানকে সম্মান দিয়ে বলে, স্যার ওরা ভেতরেই আছে, আসুন। আদনান ভেতরে পা বাড়ায়। ওর সাথে সুলাইমান সহ আরও কয়েকজন গার্ড ভেতরে প্রবেশ করে। বাকি গার্ড আর লোকজন বাইরে দাঁড়িয়ে চারিদিকে নজর রাখে। আদনান ভেতরে এসে দাঁড়ায়। 2 জন মানুষের সামনে বেঁধে নিচে ফেলে রাখা হয়েছে, চেহারায় মারের দাগ স্পষ্ট। আদনানকে সামনে দেখে 2 জন জানে
পানি শুকিয়ে গেছে। আদনানের চোখ মুখ ভয়ঙ্কর রকমের হিংস্র দেখাচ্ছে। একজন আদনানের পেছনে একটা চেয়ার দেয় বসার জন্যে। আদনান চেয়ারে বসে পলক্ষীন তাকিয়ে দেখছে দুজনকে। দুজনকে ওর কি করতে ইচ্ছা হচ্ছে নিজেও বুঝতে পারছে না। শান্ত কণ্ঠে বলে, তোদেরকে কে পাঠিয়েছিল আমাকে মারার জন্য? দুজন কথা বলে না। দ্বিতীয় প্রশ্ন না করে একজনের পায়ে শুট করে দেয় আদনান। গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে ছোট ঘরটা। নিশাচর ভবঘুরে পাখি চেঁচিয়ে ডানা ঝাপটে স্থান ত্যাগ করে উড়ে চলে যায়। আদনান পুনরায় শান্ত কণ্ঠে বলে, মুখ খুলবি নাকি মরবি? বলে দিলে ছেড়ে দিবেন? একজন ভয়ান্ত কণ্ঠে বলে কথাগুলো। আদনান শান্ত কণ্ঠে বলল, আগে বল, তারপর ভেবে দেখবো। কথা বলে না দুজন। আদনান পুনরায় আরেকজনের পায়ে শুট করে। আগের মতো গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে চারিপাশ। আদনান আবার শুট করার জন্য হাত উঁচু করতে একজন বলে ওঠে, বলছি স্যার, জানে মারবেন না আমাদের। সোলাইমান বলে। দ্রুত বল। দুজন একে অপরের মুখের দিকে তাকায়। একজন বলে, যদি আমরাই বেঁচে না থাকি তাহলে তাকে বাঁচাবো কেন? আমরা মারলে সেসব মরবে। বলে দে নাম। দ্বিতীয় জনের কথা শুনে প্রথম জন শুকনো ঢোক গিলে নাম বলে দেয়। নাম শুনে শক সোলাইমান। নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। নাম শুনে উপস্থিত সকলের চেহারায় পরিবর্তন হয়ে গেছে। সোলাইমান খেপে গিয়ে বলে, মিথ্যা বলার জায়গা পাস না, পেছন দিয়ে রামদা ভরে দেব। একজন মাথা নেড়ে বলে, মিথ্যা না স্যার, এটাই সত্যি। উনি আমাদের ভাড়া করছিল 2 মাস আগে। স্যার, যে বাড়ি থেকে বেরিয়েছেন সেটা উনি আমাদের কল করে জানিয়েছেন। আদনান গম্ভীর স্বরে বলে, আমি আগেই সন্দেহ করেছিলাম, শুধু শিওর হলাম আজ। ওদের জবানবন্দি রেকর্ড কর সোলাইমান। সোলাইমান ক্যামেরা অন করে। দুজন শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলে। ক্যামেরা বন্ধ করতে আদনান পাশে হাত বাড়ায়। একজন ওর হাতে চাপাতি তুলে দেয়, ধারালো চকচকে চাপাতি। দুজনের দিকে তাকিয়ে বলে, আমাকে মেরে ফেললে বোধহয় তোরা বেঁচে থাকতি, কিন্তু আমার মেয়েকে মেরে তোরা মোটেও ঠিক করিসনি। আমার গার্ড আর ড্রাইভার 3 জন মারা গেছে, তাদের পরিবার তাদের হারিয়েছে। আমার নিজের সাথে যত যাই হোক আমি মেনে নিতে পারি, কিন্তু আমার পরিবারের চুল পরিমাণ ক্ষতি আমি মানতে পারি না। তোরা আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। ওর রক্তে আমার বুক ভিজেছে। আজ তোদের দুজনের রক্ত দিয়ে আমি আদনান লাগিয়ে গোসল করব। দুজনা চিৎকার করতে শুরু করে বাঁচার জন্য। আদনানকে অনুরোধ করতে শুরু করেছে। আদনান বন্দুক রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। ডান হাতে শক্ত করে ধরে রাখা চাপাতি। চোখ মুখ ভয়ঙ্কর রকমের হিংস্র হয়ে আছে। দুজনে ভয়ে থরথর করে কাঁপছে আগের চেয়েও বেশি। বারবার অনুরোধ করছে ওদের ছেড়ে দেওয়ার জন্য। আদনানের মনে একটুও দয়া মায়া কাজ করছে না। দুজনকে ধরার পর আদনানকে যখন জানানো হয় তখন আদনান বলেছিল ওদের জীবন্ত রেখে দেওয়ার জন্য। ও আসবে আর নিজের হাতে মারবে। নিজের হাতে মারতে না পারলেও শান্তি পাবে না কোনোদিনও। আদনানের কথায় দুজনকে কেউ কিছু করেনি, শুধু মেরে ধরে বেঁধে রাখা হয়েছে। এক কোপে একজনের হাত কাঁধ থেকে আলাদা করে দেয় আদনান। গলা কাটা মুরগির মতো তরপাতে শুরু করে লোকটা। দ্বিতীয়জন ভয়েই তরপাচ্ছে। লোকটার দ্বিতীয় হাতও আলাদা করে দেয় আরেক কোপ দিয়ে। এরকম দেখে দ্বিতীয়জন পাগলের মতো শুরু করে। আদনান সময় নিয়ে আস্তে ধীরে দুজনকে পিস পিস করেছে। বোঝার উপায় নেই মানুষ নাকি অন্য কিছু। দুজনের রক্তে রঞ্জিত পুরো শরীর। দেখে মনে হচ্ছে আসলে রক্ত দিয়ে গোসল করেছে। সাদা ধবধবে শার্ট পুরোপুরি লাল হয়ে গেছে। চুয়ে চুয়ে রক্ত পড়ছে গা থেকে। ছোট ঘরের মেঝে রক্তে ভেসে আছে। জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। আদনান চাপাতি রেখে উঠে দাঁড়ায়। একজন ওর হাতে রুমাল দেয়। রুমাল দিয়ে চোখ মুখ আর হাত মুছে নেয়। এগুলোকে বস্তায় ভরে পাশের নদীতে ফেলে দিয়ে আয়, কুমির আর মাছ খেয়ে ফেলবে। মাথা নেড়ে মাংসের ছোট ছোট টুকরাগুলো বস্তায় ভরতে শুরু করে কয়েকজন। বাইরে ঝড়ো হাওয়া শুরু হয়েছে। ছোট ঘরটা কাঁপছে বাতাসের তাণ্ডবে। হয়তো কিছুক্ষণ পরেই ভেঙে পড়বে। নতুন বছরের প্রথম ঝড় বৃষ্টি হবে আজ। যদিও নতুন বছর আসতে এখনো কয়েকদিন বাকি আছে। আদনান বাইরে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। ওর গায়ের রক্ত বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যেতে শুরু করে। মাংসগুলো বস্তায় ভরে বাইরে বেরিয়ে আসে সবাই। দুজন ঘরটা ভেঙে ফেলে দেয়। বৃষ্টির পানিতে ভেতরে রক্ত ধুয়ে মুছে যেতে শুরু করে। প্রকৃতি নিজ দায়িত্ব এই সব প্রমাণ ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে। বৃষ্টির পানিতে আদনানের গায়ের রক্ত সাফ হয়ে গেছে। গার্ডার লোকজনদের নিয়ে গাড়ির দিকে আগায়। এখনই রওনা হবে বাড়ির উদ্দেশ্যে। গাড়ির কাছে এসে গায়ে শার্ট খুলে ফেলে। ভেতরে ঢুকে টাওয়েল দিয়ে গা মুছে নেয়। প্যান্ট চেঞ্জ করে নতুন প্যান্ট পরে। গায়ে জড়ায় নতুন শার্ট। চুলগুলো ভালোভাবে মুছে নেয়। শুকনো সিটে বসে চোখ বন্ধ করে নেয়। আইরিন হয়তো অনেকবার কল করছিল ওর খোঁজ খবর নেওয়ার জন্য। এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না। আদনানের পাশে বসে সোলাইমান, ওর পাশে গার্ড। আদনান বাদে বাকি কেউ নিজেদের জন্য ড্রেস আনেনি। এভাবে যে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হবে ভাবেনি কেউ। ঢাকা পৌঁছানোর পর আদনানের জন্য শার্ট প্যান্ট টাওয়েল কেনা হয়েছিল। এগুলোর প্রয়োজন হবে আগেই জানা ছিল। রক্ত দিয়ে মাখামাখি ড্রেস পরে তো আর বাড়িতে ফিরতে পারত না। আদনান চোখ বন্ধ করে উপরের দিকে মুখ তুলে আছে। সোলাইমান ওর দিকে তাকিয়ে বলে, লাকি,
আদনান চোখ বন্ধ রেখেই বলে, হুম। কি করবি? কার? এসবের মাস্টার মাইন্ডকে। আদনান কিছু বলার আগে সুলাইমান আবারও বলে। ওদের দুজনের মতোই পরিণত হবে। আদনান চোখ মেলে সুলাইমানের দিকে তাকায়। সুলাইমান উত্তরের আশায় ওর মুখের দিকেই তাকিয়ে আছে। আদনান পুনরায় চোখ বন্ধ করে আগের ভঙ্গিতে বলে, তোর কি মনে হয় আমি নিজের রক্তে আঘাত করতে পারবো? মাগরিবের নামাজের কিছুক্ষণ আগেই আদনানের এক গাড়ি বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করে। গাড়ি থেকে নেমে সুলাইমান নিজের বাড়ির দিকে আগায়। রাস্তায় কাপড় চোপড় কিনে চেঞ্জ করে নিয়েছিল সবাই। আদনান গাড়ি থেকে নেমে স্টিক হাতে ধীর পায়ে ভেতরের দিকে আগায়। দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই ইয়াদ সোফা ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে আসে আব্বু আব্বু ডেকে। এসে বাবার কোমর জড়িয়ে ধরে মুখ তুলে বাবার মুখের দিকে তাকায় আদনান। হাসি মুখে ছেলের চুলে হাত বুলিয়ে আদর করে। ছেলের হাত ধরে আগায় সামনের দিকে। আইরিন রান্নাঘরে গিয়েছিল। ইয়াদের ডাক শুনে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আদনানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এই ড্রেস কেন? যাওয়ার সময় তো অন্য ড্রেস পরেছিল। বাড়ির সবাই মোটামুটি অবাক হয়েছে ওকে দেখে। এমন কালারফুল শার্ট আদনান তো পরে না। ওর সবগুলো শার্ট সাদা, টি শার্টগুলো সাদা কালো আর ধূসর রঙের। এমন চেক শার্ট কোনোদিনও পরে না। আফসার তালুকদার সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ছেলের দিকে তাকিয়ে বলেন, এগুলো পরে আছো কেন? তোমার শার্ট প্যান্ট কোথায়? এগুলো তো আমারই, গতকালই কিনেছে। তুমি তো এমন পোশাক পরো না। সামনে যা পেয়েছে তাই এনেছে। জার্নি করে আসলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেস্ট নাও। আদনান ছেলের মুখের দিকে তাকিয়ে বলে। আপু তুমি এখানে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। ইয়াদ মাথা নেড়ে সোফায় বসে। আদনান মা দাদির সাথে কথা বলে সিঁড়ির দিকে আগায়। যাওয়ার আগে চোখ দিয়ে ইশারা করে আইরিনকে রুমে যাওয়ার জন্য। আইরিন ধীর পায়ে আদনানের পেছন পেছন রুমের দিকে আগায়। রুমে এসে দেখে আদনান প্যান্টের পকেট থেকে ফোন বের করছে। আইরিনের উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় আদনান। আইরিনের চাহনি দেখে বলে, এভাবে তাকিয়েছো কেন সুইটহার্ট? ভালো লাগছে না দেখতে? এতগুলো দিন পর আদনানের মুখে সুইটহার্ট ডাক শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আইরিন। আদনান এগিয়ে এসে আইরিনের সামনে দাঁড়ায়। আইরিনের গালে হাত রেখে বলে, কি সুইটহার্ট, ভালো লাগছে না দেখতে? জোকারের মতো লাগছে দেখতে। ভূত দেখার মতো তাকিয়েছো কেন? আইরিন কয়েকবার চোখের পলক ফেলে বলে, সুন্দর লাগছে। ক্রাশ খেয়েছো? বান্দরবান থেকে ভূতে ধরেছে নাকি আপনাকে? আদনান হাসে। আইরিনকে টেনে এনে পাঁজরবন্দি করে মাথায় চুমু খেয়ে বলে, এত বড় একটা ভূতনি থাকতে আলাদা করে আবার ভূত ধরবে কেন? পাগল হয়ে গেছে নিশ্চয়ই। আদনান ফোন আনলক করে একটা ভিডিও অন করে ফোন আইরিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, জান তুমি এটা দেখতে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি কি বাচ্চা নাকি যে বাকি কথা শেষ করতে পারে না আইরিন। ফোনের স্ক্রিনের দৃষ্টি যেতে এই কথা বন্ধ হয়ে গেছে। কয়েক সেকেন্ড পর আদনানের মুখের দিকে তাকাতে আদনান বলে, তুমি এটা দেখো, আমি ফ্রেশ হয়ে আসি। আইরিন মাথা নাড়ায়। আদনান আলমারি থেকে টাওয়েল নিয়ে বাথরুমে প্রবেশ করে। আইরিন ফোন হাতে বিছানায় বসে। আদনানের চালানো নৃশংসতা দেখে আইরিনের ভয় লাগা বা অন্য কোনো অনুভূতি হওয়ার কথা থাকলেও হচ্ছে না, বরং ওর মন এক পৈশাচিক আনন্দে অনুভব করছে। শান্তি শান্তি লাগছে। ওখানে আদনানের জায়গায় ও থাকলে আরো বেশি আনন্দ হতো ওর। আইরিন তা মোটেও এমন মেয়ে ছিল না। রক্তারক্তি, মারামারি, কাটাকাটি তো আইরিন সহ্যই করতে পারতো না। এসব ওর দু চোখের বিষ। অথচ আজ আদনানের এই মানুষ কাটাকাটি দেখতে ওর ভীষণ ভালো লাগছে, আনন্দ হচ্ছে। ওই রক্ত ওর মনে শান্তি এনে দিচ্ছে। ওর মেয়ের শরীর এমন রক্তে ভেজা ছিল, ওর কত কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু আজ এই রক্ত আর আদনানের রক্তে ভেজা শরীর ওকে আনন্দ অনুভব করাচ্ছে। আদনান যেভাবে মানুষ কাটছে এর চেয়ে অনেক বেশি যত্ন করে মানুষ গরু ছাগল কাটে আইরিন দেখেছে কাটতে। আজকে প্রথম সত্যি সত্যি মানুষ কাটতে দেখছে, তাও আবার আদনান কাটছে। ভিডিও শেষ হতে আদনান বাথরুম থেকে বেরিয়ে আসে। আইরিন মুখ তুলে আদনানের দিকে তাকায়। আদনান কোমরে সাদা ধবধবে টাওয়েল পেঁচানো, ভেজা চুলগুলো কপালে ঢেকে চোখ প্রায় ঢেকে ফেলেছে। আদনান মাথা দুদিকে নাড়াতে নাড়াতে চুল ঝাঁকায়। আলমারি খুলে ভেতর থেকে ট্রাউজার বের করে ধূসর রঙের ট্রাউজার পরে টি শার্ট পরে নেয়। চুলগুলো ব্রাশ করে নিয়ে আইরিনের কাছে এগিয়ে আসে। জান চলো খেয়ে আসি, খিদে পেয়েছে, দুপুরে খাইনি আমি। আইরিন বসা থেকে উঠে ফোনটা চার্জে লাগায়। আদনানকে কোনো প্রশ্ন না করে ওর সাথে রুম থেকে বের হয়। যা জিজ্ঞাসা করার পরে করবে, আগে খেয়ে নিক। আদনান নিচে নেমে এসে সোফায় বসে থাকা সকলের দিকে তাকিয়ে বলে, সবাই চলো খাবার খাবো। আফসার তালুকদার কপাল ভ্রু কুচকে বলেন, এখন একটু আগে মাগরিবের নামাজ শেষ হলো। খিদে পেয়েছে আমার, দুপুরে খাইনি কিছু, সবাই চলো এখন। কেউ আর কিছু না বলে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলের দিকে আগায়। এখন কোনো খাওয়ার সময় হলো, খিদেই তো পায়নি ভালোভাবে। খাবার খেতে খেতে সকলের মুখের দিকে তাকায় আদনান। বারবার তাকায় বাবা দাদা দাদির মুখের দিকে। একটু পর যা হবে তা সহ্য করতে পারবে বাড়ির সবাই?
মানতে পারবে এত বড় সত্যি? আদনান জানে ঘটনা জানার পর বাড়ির সকলের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এখন খাওয়াচ্ছে সবাইকে। আগে খেয়ে নিক, তারপর যা বলার আর করার করবে। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর পর আদনান বাবার দাদার দিকে তাকিয়ে বলে। চলো চাচুর বাড়ি যাব। আফসার তালুকদার বলেন। এখন এই বাড়িতেই কেন? সকালে যেও। এখনই যাব, কাজ আছে একটা। কি কাজ? গেলেই জানতে পারবে, চলো। সবাই আদনানের দিকে তাকিয়ে থাকে। ইয়াদ সবাই এভাবে তাকিয়ে আছো কেন? দাদার আব্বু চলো। বাবার হাত ধরে বলে। আমিও যাব তোমাদের সঙ্গে। তুমি বাড়িতে থাকো আব্বু। না, আমি যাব। ছেলের জেদ দেখে আদনান আর কিছু বলে না। ছেলের হাত ধরে বাইরের দিকে পা বাড়ায়। দুই বাপ ছেলে আদনানের পিছন পিছন আগান। এখন ওই বাড়িতে কেন যেতে চাইছে? এমনিতেই তো যেতেই চায় না। আফতাব তালুকদারের বাড়ির কলিং বেল বেজে ওঠে। কাজের মেয়ে গিয়ে এসে দরজা খুলে দেয়। দরজার সামনে ওদের দাঁড়িয়ে থাকতে দেখে পথ ছেড়ে দাঁড়ায়। আদনান ছেলের হাত ধরে ভেতরে প্রবেশ করে। সোফার দিকে তাকিয়ে দেখে বাড়ির সবাই বসে আছে। চারজনের পেছন পেছন বেশ কয়েকজন গার্ডও প্রবেশ করে। আফতাব তালুকদার বসা থেকে উঠে দাঁড়ান। ওদের এই সময়ে নিজের বাড়িতে দেখে বেশ অবাকই হয়েছেন। হঠাৎ কি মনে করে তিনজন এখানে আসলো আজ? কারো চোখ মুখ দেখে কিছুই আন্দাজ করা যাচ্ছে না। আফতাব তালুকদারের স্ত্রী রাশিদা তালুকদার বসা থেকে উঠে দাঁড়ায়। সকলের দিকে তাকিয়ে বলে। ভাই, আব্বা, বসুন আপনারা। আফসার তালুকদার আর তালুকদার আতিকুর রহমান সোফায় বসেন। আদনান তখনও ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে নীরবে। রাশিদা তালুকদার আদনানের দিকে তাকিয়ে বলেন। লাকি, দাঁড়িয়ে আছো কেন? সোফায় বসো। আদনান মাথা নেড়ে বলে। সমস্যা নেই। আফসার তালুকদার বলেন। কিসের জন্য এসেছো বলো এখন? আফতাব তালুকদার গম্ভীর চোখ মুখে বাপ ভাইয়ের দিকে তাকিয়ে আদনানের দিকে তাকান। আদনানের শীতল দৃষ্টি ওনার উপরে স্থির হয়ে আছে। ওকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঢোক গেলেন। আদনান শান্ত স্বরে বলে। চাচু, আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল? আমি বা কি ক্ষতি করেছিলাম তোমার? আদনানের এমন প্রশ্নে সকলের দৃষ্টি ওর উপর পড়ে। আফতাব তালুকদার এলোমেলো দৃষ্টি ফেলতে থাকেন। আফসার তালুকদার ছেলের দিকে তাকিয়ে বলেন। এসব কি বলতেছো লাকি? যা সত্যি তাই বলছি। সেদিনের অ্যাক্সিডেন্ট চাচু করিয়েছিল। চাচুর কথায় কিলাররা আমার গাড়ি পিষে দেওয়ার জন্য গিয়েছিল। ইরিনা হওয়ার পর আমার উপর যে শ্যুট করা হয়েছিল সেটাও চাচুর ভাড়া করা শ্যুটার ছিল। এই পর্যন্ত আমার উপর যতবার অ্যাটাক করা বা করার চেষ্টা করা হয়েছে সব চাচুর কথা হয়েছে। টিক্কাকে আটকে রেখে টর্চার করার পরেও মুখ খোলেনি, কিন্তু অ্যাক্সিডেন্ট যারা করেছে ওরা মুখ খুলেছে। হসপিটালে থাকতে চাচুকে সন্দেহ হয়েছিল আমার। এর বেশ কিছু কারণও আছে, কিন্তু আমি শিওর ছিলাম না তখন। আদনানের কথা শুনে বাড়ির সবাই শক বিস্ময়ে বিমূঢ়। এসব কি বলছে আদনান? আফতাব তালুকদার দরদর করে ঘামছেন ফ্যানের নিচে বসেও। আদনানের দিকে তাকিয়ে অস্থির হয়ে বললেন। এসব তুমি কি বলছো লাকি? আমি কেন এসব করব? তোমার ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। আমার কাছে সব প্রমাণ আছে। ওদের দুজনের জবানবন্দিও রেকর্ড করা আছে। প্রমাণ ছাড়া এই লাকি কোনোদিন কারোর দিকে আঙুল তোলে না। তুমি আমার নাকের ডগায় বসে এত কিছু করছো, আর আমি দূরে গিয়ে খুঁজে খুঁজে মরিয়া হয়েছি। আসলে পাক্কা খেলারে তুমি। একটু থেমে পুনরায় বলে। তুমি সেদিন দেখেছিলে আমি ইরিনাকে নিয়ে বের হচ্ছে। তুমি তারপরও ওদের কিভাবে বললে আমার গাড়ি পিষে দেওয়ার জন্য? আমার ছোট্ট মেয়েটার সঙ্গে তোমার কি শত্রুতা? ও তোমাকে দেখলেই দাদু দাদু ডেকে মুখে ফেনা তুলে ফেলতো। আগের রাতেও তোমার গলা জড়িয়ে ধরে তোমাকে আদর করলো অসুস্থ অবস্থায়ও। এরপরও একটু দয়া করে সেদিন এমনটা না করলেও পারতে। আমি কি করিনি তোমাদের জন্য? আমার উপর এত কিসের রাগ তোমার? এত ঘৃণা কেন জন্মেছে যার জন্য আমাকে মেরে ফেলতে চাও? বলো কি করেছি আমি? সোফা ছেড়ে সবাই দাঁড়িয়ে পড়েছে। আফতাব তালুকদারের চোখে মুখে হিংস্রতা প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। কেউ কিছুই বুঝতে পারছে না আদনান কি বলছে, এসব কেনই বা বলছে। আফতাব তালুকদার এমন জঘন্য কাজ করবে? নিজের ভাতিজিকে কেন মারতে চাইবে? তালুকদার আতিকুর রহমান ছোট ছেলের দিকে তাকিয়ে বলেন। এসব কি আফতাব? লাকি এসব কি বলছে? তুমি কথা বলছো না কেন? আফসার তালুকদার বলেন। তুমি সত্যি সত্যি এসব করেছো? সেদিনের অ্যাক্সিডেন্টে তুই করিয়েছিস, কথা বলছিস না কেন? শেষের কথাগুলো উত্তেজিত হয়ে একটু জোরে বলেন আফসার তালুকদার। আফতাব তালুকদার সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন। হ্যাঁ, আমি করেছি সব। এসবের পেছনে আমি আছি। কেন করেছিস এসব? লাকি তোর কি ক্ষতি করেছে? আমার নাতনি তোর কোনো পাকা ধানে মই দিয়েছে? তোমার নাতনি আমার কিচ্ছু করেনি। আমি ওকে মারতেও চাইনি। আমি তো চেয়েছি ওকে মারতে, কিন্তু সবাই মরে গেছে, শুধু ওই বেঁচে গেছে। কই মাছের চান।
তালুকদার আতিকুর রহমান রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছোট ছেলের গালে চর বসিয়ে দেন এতগুলো মানুষের সামনে। আফতাব তালুকদার রেগে বাবাকে ধাক্কা মারেন। তালুকদার আতিকুর রহমান পড়ে যেতেন, কিন্তু তার আগে আফসাদ তালুকদার সামনে নেন বাবাকে। আফসাদ তালুকদার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বলেন, আফতাব, পাগল হয়ে গেছিস? হ্যাঁ। এসব কেন করেছিস? কেন করব না? আমি সারা জীবন এই গ্রামের চেয়ারম্যান হয়েই পড়ে থাকবো। তুই তো চেয়ারম্যান হয়ে থাকতে চেয়েছিস। আমি যখন বললাম আমি এমপি পদে এখন নির্বাচন করি, লাকি পরে করবে, তখন তুমি চুপ ছিলে কেন? আমার আগে থেকে ঠিক করে রেখেছিলাম লাকি নির্বাচন করবে আমার পর। তোর যখন এতই নির্বাচন করার ইচ্ছে, তাহলে করলি না কেন? লাকি এমপি পদে নির্বাচন করলে আমি বিজয়ী হব না, সেটা তোমরা খুব ভালো করে জানতে। তুমি নির্বাচন করতে চাও সেটা আমাকে বললেই পারতে, আমি চুপচাপ সরে আসতাম। তোর বাপকে তো বলেছিলাম। আব্বু জানতো আমি কি চাই, সেজন্য হয়তো তোমাকে কিছু বলেনি। তুমি অন্তত একটাবার আমাকে বলতে পারতে, আমি নির্দ্বিধায় সরে আসতাম। আমার জন্য তো পরেও সুযোগ থাকতো। এই একটা কারণে তুমি এত বড় ক্ষতি করবে আমার? তুমি জানো মেয়েকে হারিয়ে আইরিনের কি অবস্থা হয়েছে? ওই আইরিনকে তো আমি সবার আগে খুন করব। আদনান অবাক হয়ে বলে। আদনানের চোখ মুখ ভয়ঙ্কর উঠে। এতক্ষণ নিজেকে শান্ত রাখলো, এই কথাগুলো শুনে আর রাখতে পারল না। আঙ্গুল তুলে শাসিয়ে বলে, আইরিনের দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো তোমার। কাকা হও বলে এখনো বেঁচে আছো, নয়তো আরো আগেই দুনিয়া থেকে বিদায় নিতে বাপ ছেলে একসাথে। আদনান আর আইরিনের বিয়ের অনেক আগেই আফতাব তালুকদার বড় ভাইয়ের কাছে প্রস্তাব রেখেছিলেন নিজের মেয়েকে আদনানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তিনি চান তার মেয়ে বাড়িতেই থাকুক। তখন আফসাদ তালুকদার ছোট ভাইকে জানিয়ে দিয়েছিলেন আদনান ইতিমধ্যে একজনকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে। সেই মেয়েকে ছাড়া আদনান পৃথিবীর আর কোনো মেয়েকে বিয়ে করবে না। আফতাব তালুকদার মেয়ের নাম জানতে চাইলে আফসাব তালুকদার বলেননি। তিনি বলেছিলেন আদনান মেয়ের নাম তাকে বলেনি এখনো, যদিও আদনান অনেক আগে দাদার বাবাকে বলে দিয়েছিল যে আইরিনকে ভালোবাসে আর ওকেই বিয়ে করবে। দুজনকে এটাও বলেছিল যে আইরিনের নাম যেন কাউকে না বলে এখনই। তাই সেদিন ছোট ভাইকে মিথ্যা বলেছিলেন আফসাদ তালুকদার। ছেলে যাকে ভালোবাসে, যার সাথে থাকতে চায়, উনি সেই মেয়েকেই এনে দেবেন ছেলের জন্যে। এই বিষয়ে ছেলেকে কোনো চাপ দিবেন না তিনি। ছেলে যেভাবে খুশি থাকবে উনিও সেভাবেই খুশি। তখন থেকে ভাই আর ভাতিজার উপর রাগ জমেছিল আফতাব তালুকদারের। আদনান যখন আইরিনকে বিয়ে করে তখন তো আরও রেগে গিয়েছিলেন। একে তো বাপ মা ছাড়া মেয়ে থাকে নানার বাড়িতে, আবার শত্রু। এই মেয়ের জন্য ওনার ছেলে মার খেয়েছিল। তারপর কত কাহিনী হয়েছিল এই মেয়ের জন্য ওনার মেয়েকে রিজেক্ট করতে করেছে, মানতে পারেননি। আবার যখন ভাইকে বললেন উনি এমপি পদে নির্বাচন করতে চান, তখন বড় ভাই নিশ্চুপ ছিল, হ্যাঁ না কিছুই বলেননি। নীরব থাকলেও আফতাব তালুকদার বুঝতে পেরেছিলেন বড় ভাই ছেলেকে দাঁড় করাবেন নির্বাচনে। উনি যেই মেয়েকে ছেলের বউ করতে চায়নি, আদনান সেই মেয়েকে ওনার ছেলের বউ করে এনেছিল। সেদিন তো ওনার ইচ্ছা করছিল আদনানকে ওখানে জবাই করতে। আস্তে আস্তে ওনার মনে রাক্ষোভ বাড়তে থাকে। একসময় সে এই রাক্ষোভ সীমা অতিক্রম করে ফেলে। ভাতিজাকে প্রাণে মেরে ফেলার মতো সিদ্ধান্ত নিতেও তার বুক কাঁপেনি। আদনান আরিফের দিকে তাকিয়ে বলে, আপন মানুষ হয়ে পিঠ পিছে ছুরিটা কিভাবে বসালি? তুই কিভাবে আমার সাথে এত বড় বেমানি করতে পারলি? তোর জন্য কি করিনি আমি? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য শেখ বাড়ির সঙ্গে ঝামেলা হয়েছিল আমার। তোর জন্য চাচুর কাছে কত বকা খেয়েছিলাম সেদিন, ভুলে গেছিস? বাড়ির সবাই তোর বিরুদ্ধে ছিল। তুই আমার হাত পায়ে ধরে বলেছিলি ইবাকে এনে দিতে। সকলের বিরুদ্ধে কি ইবাকে তোর কাছে এনে দিয়েছিলাম। এত ঝামেলা পড়তে হয়েছে তোর জন্য, সব ভুলে গেছিস? এই স্বার্থপর মানুষদের জন্য আমি এত কিছু করেছি। আরিফ চুপ করে থাকে। আদনান রাগে ফেটে পড়ছে। ওর শ্যামবর্ণের চেহারা লাল হয়ে গেছে, চোখ দুটো দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছে, কণ্ঠে বজ্র ঝরছে। একটু সময় থেমে আবারও বলে, তোমরা আমার রক্ত না হলে এতক্ষণে তোমাদের রক্তের বন্যা বয়ে যেত এখানে। নিজের রক্তে ছড়ানোর মতো শক্তি আমার গায়ে নেই। তবে তোমাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমি আদনাল্লাহকে অবশ্যই করব ইনশাল্লাহ। তোমাদের আমি ছাড়ব না। আমি আমার মেয়ের সঙ্গে অন্যায় করব না। ওর খুনিরা অবশ্যই শাস্তি পাবে। আদনানের কথা শেষ হতে বাড়িতে পুলিশ প্রবেশ করে। এগিয়ে এসে আদনানের পাশে দাঁড়ান একজন অফিসার। আদনান তার দিকে তাকিয়ে বলে, এই দুজনকে গ্রেফতার করুন। রাশিদা তালুকদার অস্থির হয়ে বললেন, লাকি কি করছো এসব? আমি কিছুই করিনি এখনো। করবে তো আইন। অফিসার নিয়ে যান এই দুজনকে। অফিসার নিজের সঙ্গে আসা সদস্যদের দিকে তাকিয়ে দুজনকে গ্রেপ্তার করতে বলেন। আদনান হাতের স্টিকটা ছেলের হাতে দিয়ে আগায় আরিফের বউ ইভার দিকে।
আদনানকে নিজের দিকে আগাতে দেখে ইভা পিছিয়ে যায় কিছুটা। আরি বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া ওদিকে আগাচ্ছ কেন? ও তো কিছু করেনি। আদনান ইভার কোল থেকে জোর করে ওর মেয়ে ইভানাকে নিজের কোলে তুলে নেয়। আরিফের দিকে তাকিয়ে বলে, ক্ষতিপূরণ হিসেবে তোর মেয়েকে নিয়ে যাচ্ছি। আজ থেকে ইভান আমার মেয়ে। আদনানের কথা শুনে সকলের চোখ ছানা ভরা। কি বলছে এই ছেলে? ইভা কান্না করে দিয়ে আদনানের পা ধরে বলে, আর ভাইয়া প্লিজ ওকে নিয়ে যাবেন না। আরিফ অস্থির কণ্ঠে বলে, ভাইয়া আমার মেয়েকে রেখে যাও, ও এখনো অনেক ছোট। এত অস্থির হচ্ছিস কেন সবাই? নিজের কাছে নিয়ে যাচ্ছি, মেরে ফেলছি না। নিয়ে যাচ্ছি তাতে এত কষ্ট হচ্ছে, আর তোরা যে আমার মেয়েকে মেরে ফেলেছিস, আমাদের কষ্ট হয় না নাকি? আমরা মানুষ নই? আমাদের অনুভূতি নেই? রাশিদা তালুকদার বলেন, বাচ্চাটা এখনো ছোট, বুকের দুধ খায়। আমার মেয়েটা ছোট ছিল, সেও বুকের দুধ খেত। ইয়াদ আসো। আফতাব তালুকদার অফিসারের দিকে তাকিয়ে বলেন, অফিসার, কিছু বলছেন না কেন আপনি? ও আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছে, আর আপনারা সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আদনান বাইরের দিকে পা বাড়িয়ে বলে, অফিসার, যে কাজ করতে এসেছেন সেটা করুন, নিয়ে যান এদের। ইয়াদ বাবার পায়ের সঙ্গে পা মিলিয়ে হেঁটে বাইরের দিকে এগিয়ে যায়। ইভা দৌড়ে আগায় আদনানের দিকে। আদনান স্থির হয়ে দাঁড়িয়ে গম্ভীর অথচ রুক্ষ স্বরে বলে, একদম আগাবেন আমার দিকে। আজ থেকেও আমার মেয়ে আমার কাছে থাকবে বাকি জীবন। কথাগুলো বলেই আবারও এগিয়ে যায়। পেছন থেকে বাপ ছেলের ভাবভঙ্গি একই দেখা যাচ্ছে। বাপ ছেলের হাঁটার স্টাইলও একই। ইয়াদ আদনানেরই কার্বন কপি। মুখ চলার আগেই হাত চলে। আজকে কিন্ডারগার্টেনে গিয়ে একজনকে মেরে গাল ফুলিয়ে দিয়ে এসেছে। এক সহপাঠী ওকে বলেছিল, তোমার বাবা ল্যাংড়া, লাঠি নিয়ে হাঁটে। ব্যাস, ইয়াদকে আর থামাইকে সঙ্গে সঙ্গে ঠাস করে ছেলেটার কানসা বরাবর লাগিয়ে দিয়েছে। ফলাফলস্বরূপ ছেলেটার গাল ফুলে ঢোল হয়ে গেছে। গার্ড বাড়িতে ফিরে আফসাদ তালুকদারকে বলেছে পুরো ঘটনা। কিন্ডারগার্টেন থেকে কোনো রকম কল বা অভিযোগ আসেনি। ছেলেটারই দোষ ছিল বোধহয়, সেজন্য কেউ কিছু বলেনি। আর আফসাদ তালুকদার বলে দিয়েছেন এই কথা যেন আইরিন না শুনে। আইরিন এখনো জানেই না ওর গুণধর ছেলে আজকেও একজনকে সাইজ করে রেখে এসেছে। আদনান নিজ বাড়িতে ফিরে আসে, ওর সঙ্গে দুজন গার্ডও এসেছে। আদনানের কোলে ইভানকে দেখে আইরিন বসা থেকে উঠে দাঁড়ায়। আদনানের চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। আইরিন তিনজনের দিকে গিয়ে আস্তে আস্তে বলে, এই রাতের বেলা ওকে নিয়ে এসেছেন কেন? আদনান কিছু বলার আগে ইয়াদ বলে, ইভানা এখান থেকে আমাদের বাড়িতেই থাকবে। ইয়াদের কথার মানে বুঝতে না পেরে আইরিন আদনানের দিকে তাকিয়ে বলে, কি বলছে ও? ঠিকই বলেছে। কেন? ক্ষতিপূরণ নিয়ে এসেছি। মানে কিসের ক্ষতিপূরণ? আদনান বলে না কিছু। ইভান একবার আদনানের মুখের দিকে তাকাচ্ছে, আবার আইরিনের মুখের দিকে তাকাচ্ছে। প্রথমে কাঁদলেও এখন চুপ করে আছে। আইরিন বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে আদর করে। মেয়েটা ওর মেয়ের বয়সী, দেখতেও ওর মেয়ের মতো জীবন্ত একটা পুতুল। আইরিন আদনানের দিকে তাকিয়ে আবারও বলে, ওই বাড়িতে গিয়েছিলেন কিসের জন্য? আব্বা আর দাদা কোথায়? আসছে। আম্মু আর দাদু কোথায়? নামাজ পড়তে গেল। আদনান সোফায় বসে, ইয়াদ বসে ওর পাশে, আইরিন নিজেও বসে আদনানের পাশে। ইভানা ফ্যাল করে তাকিয়ে দেখছে তিনজনকে। ওকে কেন নিয়ে এসেছেন? কিসের ক্ষতিপূরণ বলছেন না কেন কিছু? আদনান আইরিনের মুখের দিকে তাকায়। আইরিনের গালে হাত রেখে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর ইভানার নরম তুলতুলে গালে আঙ্গুল ছুঁয়ে বলতে শুরু করে সবকিছু। আদনানের কথা শুনতে শুনতে অজান্তেই আইরিনের দু চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শব্দ করে কেঁদে উঠতেই আদনান ওকে টেনে এনে নিজের বুকে জায়গা দেয়, চুলে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। আইরিন এক হাতে ইভানাকে আগলে রেখে অন্য হাতে আদনানকে জড়িয়ে ধরে। আইরিনের কান্না দেখে ছোট্ট ইভানাও কেঁদে দিয়েছে ঠোঁট উল্টে। কিছুক্ষণ পর আইরিন নিজেকে সামলে নেয়, কান্না বন্ধ করে মনকে শান্ত করে। আদনানকে ছেড়ে ইভানাকে শান্ত করায়। ওকে বুকে আগলে রেখে আদনানের মুখের দিকে তাকিয়ে জড়ানো গলায় বলে, ওকে কেন নিয়ে এসেছেন? ওর মা তো কান্না করবে। করুক একটু, বেশি বোঝাতে না পারলেও একটু বোঝুক সবাই। দিয়ে আসবো আবার কিছুক্ষণ পর। আইরিন ইভানাকে বুকে চেপে ধরে নিশ্চুপ হয়ে থাকে। মায়ের বুক থেকে সন্তান দূরে সরে গেলে কেমন লাগে সেটা ওর চেয়ে ভালো আর কেউ জানে না। আপন মানুষ হয়ে পিঠ পিছে এভাবে ছুরি বসিয়েছে, এখনো বিশ্বাস করতে পারছে না আইরিন। জন্মের পর মাকে হারিয়েছে, বাবাকে পায়নি কাছে। বিয়ের পর শ্বশুর আর চাচা শ্বশুরকে বাবার স্থানে বসিয়েছিল, দুজনকেই সমানভাবে আব্বা বলে ডেকেছে সবসময়। মেয়ে হওয়ার পর কত খুশি যে হয়েছিল। মা ছাড়া মেয়েকে ডেকেছে খুব কমই। এই এক জন্মে এত কষ্ট ওর কাছে কেন আসলো? আদনানের বুকে মাথা এলিয়ে দেয়। আবার আদনান আগলে ধরতে হু হু করে কেঁদে ওঠে পুনরায়। আফসাদ তালুকদার আর তালুকদার আতিকুর রহমান বাড়িতে ফিরে আসেন। আরিফ আর আফতাব তালুকদারকে পুলিশ নিয়ে গেছে।
সবকিছু কেমন উল্টাপাল্টা লাগে, কেউ এখনো মেনে নিতে পারছে না এসব। এই ঘটনা স্তব্ধ করে দিয়েছে সবাইকে। রেশমা তালুকদারের মাথায় মালিশ করে দিচ্ছে সীমা। উনি সব শুনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওনার ছেলে এমন কিছু করেছে মানতেই পাচ্ছেন না। ফারজানা তালুকদার নাতিকে জড়িয়ে ধরে পাথরের মূর্তির মতন বসে আছেন। বিয়ের পর থেকে দেবরকে ছোট ভাইয়ের মতো দেখে এসেছেন। ইভানা আইরিনের কোলে ঘুমিয়ে আছে। আদনান একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আফতাব তালুকদারের সঙ্গে আরও কয়েকজন আছে শত্রুপক্ষের, তাদেরকেও ধরতে হবে। আফসার তালুকদারের পেছনে যিনি পড়েছিলেন, বারবার ওনার ক্ষতি করার চেষ্টা করেছে। তিনি গত 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আদনান নিজেই তাকে খুঁজে বের করেছিল। সব সত্যি প্রকাশ হওয়ার পর যখন ওনাকে গ্রেফতার করার হুকুম দেওয়া হয়, তখন সেই শখ নিতে না পেরে স্ট্রোক করে মারা যান। তারপর ওনার সব চেলাপালাকে গ্রেফতার করা হয়েছিল। এসবের পরেও আদনানের পেছন থেকে শত্রু দূর হয়নি। দূর হবে কিভাবে? সূর্যের মধ্যেই তো ভূত লুকিয়েছিল এতকাল। সকাল হতেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে আফতাব তালুকদারের কর্মকাণ্ড। আজকের ব্রেকিং নিউজ, টাঙ্গাইল আসন 2-এর এমপি তালুকদার আদনান লাকিকে তার নিজেরই কাকা আফতাব তালুকদার খুন করার ষড়যন্ত্র করেছিলেন। সেদিনে সে অ্যাক্সিডেন্টও তিনিই করিয়েছিলেন। নিজ বাড়ি থেকে আফতাব তালুকদার আর তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা। তালুকদার বাড়ির সামনে সাধারণ মানুষ আর মিডিয়ার ভিড় জমা হয়েছে। মানুষের চিৎকার চেঁচামেচি হচ্ছে। আফতাব তালুকদার বাড়িতে সকালে এক দফা ভাঙচুর করেছে সাধারণ মানুষ। আদনান অনেক কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যারা অপরাধ করেছে তাদের পুলিশ সদস্যরা গ্রেপ্তার করেছে। অপরাধের যোগ্য শাস্তি অবশ্যই পাওয়া যাবে। বাড়িতে যারা আছে তারা নির্দোষ। বাড়িতে হামলা করলে নির্দোষদের ক্ষতি হবে। কেউ যেন বাড়িতে আর হামলা না করে, বাড়িরও যেন কোনো ক্ষতি না করে। জনগণের ক্ষুব্ধ হয়ে আছে আফতাব তালুকদারের উপর। হাতের কাছে পেলে পা দিয়ে পিষে মেরে ফেলতো সবাই। আদনান নিজেকে প্রস্তুত করে বাড়ির ভেতরে থেকে বের হয়। ওর সঙ্গে আফসার তালুকদার নিজেও বাইরে এসেছে। আদনান বাইরে বেরিয়ে সামনে তাকায়। এত মানুষ, দাঁড়ানোর জায়গায় তো নেই আর। আদনানকে দেখে সকলের মধ্যে হাউকাউ আরও বেড়ে যায়। আদনান হাত উঁচু করে সকলকে শান্ত করার জন্য একজন সাংবাদিক আদনানকে প্রশ্ন করে, স্যার, আপনি কিভাবে জানতে পারলেন এসবের পেছনে আপনার কাকা আফতাব তালুকদার আছেন? আদনান শান্ত স্বরে বলে, আর কিছু কাজ আমার সন্দেহ জেগেছিল, পরে খোঁজ খবর নিয়ে আসলে সত্যটা জানতে পারি। আপনার কাকা কেন আপনার সঙ্গে এমন করলেন? আমার প্রতি তার রাগ জমা হয়েছিল সেজন্য। রাগ জমা হওয়ার কারণ কি স্যার? অন্য একজন পাল্টা প্রশ্ন করে। আদনান তার দিকে তাকিয়ে বলে, আপনারা ইতোমধ্যে অনেক কিছু জানতে পেরেছেন, সেক্ষেত্রে আলাদা করে আবার জিজ্ঞেস করার কোনো কারণ নেই। স্যার, আপনার মেয়েকে কেন খুন করলো? আমার মেয়েকে বা অন্য কাউকে মারার উদ্দেশ্য ছিল না, আমাকে মারতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাদে গাড়িতে বাকি সবাই মারা যায়। স্যার, আফতাব তালুকদার তো আপনার কাকা। আপনি কি ওনার ফাঁসির দাবিতে লড়বেন নাকি ছেড়ে দিবেন? ছেড়ে দেওয়ার হলে গ্রেফতার করাতাম কেন? আপনারা এখন আসতে পারেন, কোর্টে দেখা হবে আবার। আদনান বাড়ির ভেতর চলে আসে। সাংবাদিকদের উল্টাপাল্টা প্রশ্নের জবাব দিতে দিতে নিজেই পাগল হয়ে যাবে। ভোর হওয়ার আগে থেকে শুরু হয়েছে একটার পর একটা। পেছন থেকে সাংবাদিকরা ডাকাডাকি করে আরও কথা বলার জন্য তাদের মুখের উপর দরজা লাগিয়ে দেয় গার্ড। পেরিয়ে গেছে 1 সপ্তাহ। ষড়যন্ত্রের পেছনে যারা যারা ছিল সবাইকে গ্রেপ্তার করা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। আজকে সকলের শাস্তি নির্ধারণ করা হয়েছে, শুধুমাত্র আফতাব তালুকদার বাদে। এসবের পেছনে মাস্টার মাইন্ড তো উনি। আরিফের 3 বছরের জেল হয়েছে, বাকিদেরও এমনই জেল আর জরিমানা করা হয়েছে। আফতাব তালুকদারের শাস্তি কম হলেও 10 বছরের জেল হবে, নয়তো আমৃত্যু কারাদণ্ড বা ফাঁসি। তালুকদার বাড়ির হাসি গায়েব হয়ে গেছে, কেউ ভালো নেই। রাশিদা তালুকদার জড় বস্তুর ন্যায় হয়ে গেছেন। কথা বলেন না, কাঁদেনও না, কারো সামনেও যেতে চান না। ওনাকে কোর্টে যেতে বললে উনি যাননি। একবারের জন্য আফতাব তালুকদারকে দেখতে যাননি। ইভা মেয়েটা পাগলের মতো হয়ে গেছে। ননদ 2জন ছাড়া কেউ নেই ওর পাশে। বাবার বাড়ির সবাই তো অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা এই বিয়ে মেনে নেয়নি, মেয়েকে ত্যায্য করেছে তাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার জন্যে। রেশমা তালুকদারও কেমন যেন হয়ে গেছে এখন। তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না তার গর্ভের সন্তান এমন জঘন্য কাজ করেছে। আদনান রুমে প্রবেশ করে। আইরিন শুয়ে আছে বিছানায়। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ায়। আইরিনের উপর ঝুঁকে পড়ে মৃদুস্বরে ডাকে, সুইটহার্ট। আইরিন চোখ মেলে তাকায়। মুখের উপর আদনানকে ঝুঁকে থাকতে দেখে হাত বাড়িয়ে গালে হাত রেখে বলে, কখন এসেছেন? এই তো একটু আগেই। শরীর খারাপ লাগছে? না। আইরিন তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে। আদনান বসে আইরিনের পাশে। আইরিনকে টেনে বাহুবন্ধনে আবদ্ধ করে। কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে বলে, জান কি করব? কি? রাজনীতি ছেড়ে দেব। আইরিন ঘাড় ঘুরিয়ে আদনানের মুখের দিকে দেখার চেষ্টা করে, তবে পারে না। হাত তুলে আদনানের চুলে হাত বুলিয়ে বলে, কেন ছাড়বেন? রাজনীতি তো আপনার স্বপ্ন। তুমি তো চাও না। যখন চাইতাম না তখন ছেড়ে দিলেই পারতেন, এখন আর ছাড়তে হবে না।
তবে আপনার পর এ বাড়ির আর কোনো সন্তান রাজনীতিতে জড়াবে না, আপনিই শেষ। আদনান আইরিনের কাঁধ থেকে মাথা তুলে আইরিনের মুখের দিকে তাকায়, কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে বলে, আচ্ছা যান, আমার পর আর কেউ রাজনীতিতে জড়াবে না। ফ্রেশ হয়ে আসুন। যান, অনেক দিন হয়ে গেছে তোমার হাতের কফি খাই না, কষ্ট করে এক মগ কফি বানিয়ে আনবে। আইরিন অবাক হয়। ইরিনার মৃত্যুর পর আদনান বাড়িতে আর কফি খায়নি কখনো, বাইরেও হয়তো খায় না, চা কফি খাওয়া ছেড়েই দিয়েছিল। কফি খেতে গেলে মেয়ের কথা মনে পড়ে, কানে ভেসে আসে মেয়ের আধো বলি, বাবা কতি খাবো। আদনান আর কফি খেতে পারেনি, তারপর আজকে হঠাৎ কফি খেতে চাইছে। আইরিন বিছানা থেকে নেমে দাঁড়ায়, ওড়না ঠিক করে বলে, কফি নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। আদনান নিজেও উঠে দাঁড়ায়, শার্টের বোতাম খুলতে খুলতে টাওয়েল নেওয়ার জন্য আগায়। আইরিন রুম থেকে বেরিয়ে যায়, কফি নিয়ে আসার জন্য সময় থেমে নেই, এগিয়ে গেছে অনেক। আদনান আর আইরিনের জমজ ছেলে মেয়ে হয়েছে, দুজনার বয়স একজন প্রায় 2 বছর। ছেলের নাম তালুকদার আবরার অ্যারিদ, মেয়ের নাম আদনান। সত্যি সত্যি ইরিনা রেখেছে এবারেও। আদনান সহ 2 বাড়ির সবাই ভীষণ খুশি, আইরিন নিজেও খুশি। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরেও আইরিন বড় মেয়েকে ভোলেনি একটু। মেয়ের কথা স্মরণ করে এখনও রোজ কান্না করে, কিছুতেই আদরের বড় মেয়েকে ভুলতে পারে না একটু সময়ের জন্য। এখনও মেয়ের কাপড় চোপড়, খেলনা বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে। ছোট মেয়ের মুখের দিকে তাকালেই বড় মেয়ের চেহারা ভেসে ওঠে চোখের সামনে। বড় ইরিনার চেহারার সঙ্গে ছোট ইরিনার চেহারার অনেক মিল, প্রায় হুবহু দেখতে 2 বোন। এখন রাত 9টা বেজে গেছে প্রায়। আইরিন ছেলে মেয়ের জন্য ফর্মুলা বানিয়ে ঠান্ডা করে ফিডারে ভরে রুমের দিকে এগিয়ে আসে। ইয়াদ কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। ইয়াদ এখন 9 বছরের ছেলে, বয়সের তুলনায় অনেক বড় হয়ে গেছে। এখন আইরিনের কাঁধ পর্যন্ত লম্বা, পরে ক্লাস 3-তে। এখন এই 2.5 বছরে অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। এখন আগের চেয়েও বুদ্ধিমান, চতুর, ধূর্ত আর বিচক্ষণ। এখনই রাজনীতির প্রতি ঝুঁকে পড়েছে। 9 বছরের ইয়াদ রাজনীতির যত কিছু বোঝে, আইরিন নিজেও ততটুকু বোঝে না এখনো। বাপ দাদারা যখন রাজনীতি নিয়ে আলোচনা করে তখন তাদের মধ্যে ঢুকে বসে থেকে আর মনোযোগ দিয়ে সব শোনে। এই নিয়ে আইরিনের রাগারাগি শেষ নেই। 2 বাপ ছেলের উপর সেই রকমের রাগ ছাড়ে। তাতে আদনান দমে গেলেও ইয়াদ দমে না। আইরিন রুমে এসে দেখে এমপি সাহেব 2 ছেলে মেয়েকে 2 হাতে আগলে ধরে রুম জুড়ে হাঁটছে। মেয়ে চুপচাপ থাকলেও ছেলে বাবার সঙ্গে আধোবুলিতে কথা বলছে। বসেছিল এতক্ষণ, কান্না শুরু করেছিল দুজনাই, তাই নিয়ে হাঁটছে। আইরিন ফিডার দুটো বিছানায় রেখে মেয়েকে কোলে তুলে নেয়। দুজনাই ছেলে মেয়েকে নিয়ে বিছানায় উঠে বসে ফিডার খাওয়াতে শুরু করে। ফিডার পুরোপুরি শেষ হওয়ার আগে ইরিনা ঘুমিয়ে যায়। অ্যারিদ তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে বাবা মাকে। আদনান ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, আপনি ঘুমাচ্ছেন না কেন এখনো? বোন তো ঘুমিয়ে গেছে। অ্যারিদ হাত দিয়ে ঠেলে মুখ থেকে ফিডার সরিয়ে দেয়, হেসে দিয়ে আধোবুলিতে আওড়ায়, ঘুম নাই। ঘুম কোথায় গেছে? না। চোখ বন্ধ করে খান, ঘুম এসে যাবে। না। ঘুমান। দুদিকে মাথা নাড়ায় অ্যারিদ। আদনান বইয়ের দিকে তাকিয়ে অসহায় স্বরে বলে, এই ছেলেটা এমন করছে কেন? আপনার মতোই হয়েছে। সুইটহার্ট, আমি তো এমন না। আইরিন কিছু বলবে তার আগে অ্যারিদ বলে, সুইটার দুধু। আইরিন কটমট করে তাকায় আদনানের মুখের দিকে। আদনান মুখ কাচুমাচু করে বলে, মুখ ফুসকে বেরিয়ে গেছে, আর এমন হবে না। হবে না করেই তো এত দূর চলে এসেছেন। আপনার জন্য আমায় লজ্জা পড়তে হয়। বাড়ির সবার সামনেই বলে সুইটহার্ট যান, দুধু খাবো। শুধু কি তাই, আম্মু না ডেকে ডাকে হচ্ছে সুইটহার্ট কোলে নাও, যান ঘুমাবো। আমি কি ওদের সব বলতে বলি? আমার কি দোষ? আপনার কি দোষ মানে? সব দোষ আপনার। আপনি কেন ছেলে মেয়ের সামনে যান সুইটহার্ট ডাকেন? এখন কি ছেলে মেয়েদের জন্য আমার ডাক পরিবর্তন করতে হবে? হ্যাঁ করবেন। ইয়াদের সামনে যে এখনো যান সুইটহার্ট ডাকেন, লজ্জা করে না আপনার? একদম করে না জান। আজকে আপনার মুখ আমি সত্যি সত্যি সেলাই করে দেব। আর বলবো না। আইরিন মেয়েকে শুইয়ে দেয়। অ্যারিদকে নিজের কোলে নিয়ে ফিডারে জোর করে মুখে পুরে দেয়। আদনান বলে, আর ছেলে মেয়ের প্রয়োজন নেই। এই দুজনকে পাওয়ার পর ছেলে মেয়ের শখ মিটে গেছে। কেন? আপনার না 10-12 জন সন্তান লাগবে 20 বছরে? আর লাগবে না। অবশ্যই লাগবে। আমি আজকে থেকেই পিল খাওয়া বন্ধ করে দেব। আইরিনের চেহারা আর কণ্ঠস্বর সিরিয়াস। আদনান দুদিকে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ? না 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 জান, না আর না। আদনানের চেহারার কথা শুনে ফিক করে হেসে ওঠে আইরিন। অ্যারিদ আর ইরিনার জন্মের সময় আইরিনের যে অবস্থা হয়েছিল, আদনান তো পাগল হয়ে যাচ্ছিল তখন। আর সন্তানের প্রয়োজন নেই, আইরিন থাকলেই হবে। অ্যারিদ ঘুমিয়ে গেছে, ওকেও শুইয়ে দেয় ইরিনার পাশে। বিছানা থেকে নেমে ফিডার দুটো ধুয়ে এনে রেখে দেয়, দরজা লাগিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে ছেলে মেয়ে আর আদনানের মাঝখানে শুয়ে পড়ে। আইরিন শুতে আদনান ওকে পেঁচিয়ে ধরে। জান, বলুন। ভালোবাসি। আইরিন মুখ তুলে আদনানের মুখের দিকে তাকায়। আদনান আইরিনের ললাটে ওষ্ঠ ছুঁয়ে বলে,
আমাদের বিয়ে হয়ে গেছে কত বছর? 10 পেরিয়ে গেছে। 11 বছর চলছে। হুম। এক যুগ হতে চলো আমাদের দুজনের একসাথে পথ চলার, অথচ তুমি এখনো আমাকে ভালোবাসি বলনি। আইরিন চুপ থাকে। আদনান আইরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, একবার বলো ভালোবাসি, আর কোনোদিন বলতে বলবো না, শুধু আজকে একবার বলো। আইরিন দু হাতে আদনানের মুখ আগলে ধরে ধীর নরম স্বরে বলে, ভালোবাসি মুখে বলতে হবে? আপনি বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি কিনা? আমি শুনতে চাই তোমার মুখ থেকে। মুখেই বলতে হবে? আপনি আমার তাকানোতে ভালোবাসা খুঁজে পান না? আমি যখন ডাকি ইয়াদের আব্বু, আপনি সেই ডাকে ভালোবাসা খুঁজে পান না? আমি যখন আপনার চুলে হাত বুলাই, আপনি তখন ভালোবাসা খুঁজে পান না? আমি তোমার রাগারাগি, ধমকাধমকি, বকাবকি সব কিছুতে ভালোবাসা খুঁজে পাই জান। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, অনেক বেশি ভালোবাসো, যে ভালোবাসার কোনো সীমানা নেই। আমি শুধু একবার তোমার মুখ থেকে শুনতে চাই, জাস্ট একটাবার। প্লিজ বলো। তোমার মুখ থেকে ভালোবাসি শুনতে না পেলে আমার সারা জীবন আফসোস থেকে যাবে। ইয়াদের আব্বু, ভালোবাসি আপনাকে। আদনান আইরিনকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। আনন্দের চোখ দুটো চিকচিক করছে। আইরিন আদনানের গলা জড়িয়ে ধরে রেখে বলে, অসভ্য অভদ্র তালুকদার আদনান লাকি, আমি ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া এই দুনিয়ায় আমি একদিনও বেঁচে থাকতে চাই না। আপনার মতো করে কেউ আমায় আগলে রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না। আপনি ছাড়া আমি থাকতে চাই না এই দুনিয়ায়। হায়াত কতদিন আছে আমি জানি না, আল্লাহ তাআলা ভাগ্যে কি লিখে রেখেছেন সেটাও জানি না, কিন্তু আমার মৃত্যুটা যেন আপনার আগে হয়। আপনার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আপনাকে হারিয়ে ফেলার মতো যন্ত্রণা আমি আইরিন সহ্য করতে পারবো না। জান, আমি সহ্য করতে পারবো। তোমার খাটিয়া বহন করার মতো শক্তি আমার কোনোদিন হবে না। তোমার খাটিয়া কাঁধে নেওয়ার আগে যেন আমার শ্বাস ফুরিয়ে যায়। ভালোবাসি আপনাকে। আদনান আইরিনের মুখ তুলে আগলে ধরে সারা মুখে চুমুখে আবার জড়িয়ে ধরে বলে, জান, তোমাকে এত বেশি ভালোবাসি যে একজন হওয়া আমার জন্য অনেক কম। এই ছোট জীবনে তোমাকে ভালোবাসার স্বাদ মিটবে না। তোমাকে ভালোবাসার জন্য 1000 জনম নয়, 1000 কোটি জনম দিয়েও আমার হবে না। তোমাকে ভালোবাসার জন্য আমার অনন্তকাল লাগবে, যার কোনো শেষ থাকবে না। ইয়াদ আর ছোট দুই ভাই বোন মিলে নানার বাড়িতে যাওয়ার জন্য মায়ের সঙ্গে প্যান প্যান করছে সকাল থেকে। আজ হঠাৎ করে ওদের নানার বাড়িতে যাওয়ার শখ জেগেছে। আইরিনকে পাগল বানিয়ে ফেলছে নিয়ে যাওয়ার জন্যে। আদনান এখন বাড়িতে নেই, ফিরবে বিকেলে। বাবা থাকলে আর মায়ের সঙ্গে প্যান প্যান করতো না। আইরিন তিনজনকে নিচে নিয়ে এসে শ্বশুরকে বলে, আব্বা, ওদের ওই বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসুন। এখন? পাগল বানিয়ে ফেলছে আমায়। তাহলে তুমি চলো আমাদের সঙ্গে। না আব্বা, যান আপনারা। কদিন আগেই তো ঘুরে আসলাম, আবার ইয়াদের আব্বু বাড়িতে নেই। লাকি কিছু বলবে না, তুমি চলো। না আব্বা, যান আপনারা। আফসার তালুকদার পেপারটা ভাঁজ করে রেখে বসা থেকে উঠে দাঁড়ান। ছোট দুই নাতি নাতনিকে কোলে তুলে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলেন, এখন নানার বাড়িতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাচ্ছ? যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তো আমাকে ভুলেই যাবে তিনজন। ইয়াদ দাদার মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও তো আমাদের তোমার ততুর বাড়িতে নিয়ে দাও না। নিয়ে গিয়েছে না কয়েকবার? মাত্র কয়েকবার। আমিও তোমাকে কয়েকবারই নিয়ে যাব। বিয়ে করার পর আবার ভুলে যেও না। বিয়ে তো করলাম না এখনো। তুমি কি এখনই বিয়ে করতে চাইছো? বলবো তোমার আম্মুকে? না, বড় হয়ে বিয়ে করব। আমি কিন্তু ছোটবেলায় বিয়ে করেছিলাম। কত বেলায়? যখন আব্বু হয়েছিল তখন তুমি কতটুকু ছিলে? এই 26 বছরের। যখন আমি হয়েছিলাম তখন আব্বু কতটুকু ছিল? কেন? বলো। এত জেনে কি করবে তুমি? বিয়ে করার বয়স হয়ে গেছে, বিয়ে করবে কিনা বলো। সন্ধ্যা 6টা, মাগরিবের আজান দিতে খুব একটা দেরি নেই। আফসার তালুকদার 3 নাতি নাতনি আর গার্ড দুজনকে নিয়ে নিজ বাড়ির দিকে এগিয়ে আসেন। শেখ বাড়ির কেউ এখন আসতেই দেবে না, জোর করেই চলে আসলো এখন। মাগরিবের নামাজের পর ইয়াদের টিউটার আসবে। আফতাব তালুকদার বাড়ির সামনে আসতে ইয়াদের হাঁটার গতি কমে আসে। গেটের সামনে দাঁড়িয়ে আছে রাশিদা তালুকদার। তার কাছ থেকে একটু দূরে বেলুন হাতে দাঁড়িয়ে আছে ইভানা। পরনে লাল টকটকে একটা জামা, কাঁধ পর্যন্ত লম্বা, চুলগুলোতে দুটো ঝুঁটি বাঁধা। ইয়াদ ইভানার কাছে এসে ছো মেরে ওকে জাপটে ধরে দেয় তোর বাড়ির দিকে। ভয় পেয়ে ইভানা চিৎকার করে কান্না শুরু করেছে।
কেউ ভালোভাবে কিছু বুঝতেই পারলো না হলোটা কি। আফসার তালুকদার পেছন থেকে নাতিকে ডাকছেন, কিন্তু ততক্ষণে ইয়াদ নিজেদের বাড়ির গেটের ভিতর ঢুকে গেছে। রাশিদা তালুকদার ফ্যাল করে ভাসুরের মুখের দিকে তাকিয়ে আছেন। আফসার তালুকদার দ্রুত পায়ে বাড়ির দিকে এগিয়ে যান। ইয়াদের যা রাগ এই বাড়ির মানুষের উপর মেয়েটাকে ধরে না মারলেই হয়। মেয়ের কান্না শুনে ইভা গেটের বাইরে বেরিয়ে এসেছে। মেয়েকে দেখতে না পেয়ে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মা, ইভানা কোথায়? ইয়াদ নিয়ে চলে গেছে। মানে? ইয়াদ ইভানাকে নিয়ে ওদের বাড়িতে চলে গেছে। ইভানার কান্না শুনে ওর দিকে তাকায় সোফায় বসে থাকা সকলে। ইয়াদ তখনও ইভানাকে জাপটে ধরে আছে। হয়রান হয়ে যাওয়ার কারণে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আইরিন দ্রুত সোফা ছেড়ে উঠে এগিয়ে আসে দুজনের কাছে। ইয়াদের কোল থেকে ইভানাকে নিজের কোলে তুলে নিতে নিতে বলে, ও এইভাবে কাছে কেন? আজকেও জোর করে নিয়ে এসেছো? ইয়াদ জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, হ্যাঁ, কেন? নিষেধ করেছি না? ওকে আর দেব না। ওর মাকে ছাড়া থাকবে না। থাকবে? আফসার তালুকদার ছোট দুজনকে কোল থেকে নামিয়ে দিয়ে বলেন, মেয়েটা রাস্তায় দাঁড়িয়েছিল, জাপটে ধরে নিয়ে দৌড়ে বাড়ির দিকে। ওরা তো এখন ওর নামে কিডন্যাপিং এর কেস করে দিবে। এই নিয়ে 2 বার মেয়েটাকে তুলে নিয়ে আসলো। আদনান এগিয়ে এসে বলে, ওকে নিয়ে এসেছো কেন? ওরা আমার বোনকে মেরেছে, তাই আমি ওদের মেয়েকে নিয়ে চলে এসেছি। ওকে আর দেব না, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। এভাবে অন্যের মেয়ে তুলে নিয়ে আসলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। ইয়াদ ঘাড় কাত করে দাদার দিকে তাকায়। এর আগের বার যখন নিয়ে আসছিল তখন আফসার তালুকদার নিজে ইভানাকে নিয়ে দিয়ে এসেছিল। ওকে বলেছিল এভাবে অন্য বাড়ির মেয়েকে নিজের বাড়িতে রাখা যাবে না। ইয়াদ যখন জিজ্ঞাসা করেছিল তাহলে কিভাবে রাখা যাবে, তখন আফসার তালুকদার বলেছিলেন বিয়ে করে বউ বানিয়ে রাখতে হবে, তাহলে আর কেউ নিয়ে যেতে পারবে না। ইয়াদ বাবার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, আমি ওকে বিয়ে করব, তারপর সারা জীবন এই বাড়িতে আটকে রাখবো। কোনোদিন ওই বাড়িতে আর ওদের কাছে যেতে দেব না। ইয়াদের কথা শুনে সকলে চোয়াল জ্বলে পড়ে। কি বলছে এ ছেলে? বিয়ে করবে মানে? বিয়ের বয়স হয়েছে? নাক টিপলে গলগল করে দুধ বেরোবে। কাজী ডাকো, বিয়ে করব। ইয়াদ রেশমা তালুকদারের দিকে তাকায় গম্ভীর স্বরে বলে, না, হ্যাঁ, দাদু যে বলল বিয়ের বয়স হয়েছে। আইরিন শ্বশুরের দিকে তাকায়। আফসার তালুকদার বলেন, আইরিন বলে, এমনি বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি বিয়ে করবে নাকি এখন? আইরিন বলে, আব্বা ওকে দিয়ে আসুন, ইভার ছোট মা বোধহয় টেনশন করছেন। ইয়াদ ইভানাকে চেপে ধরে বলে, দেব না, ক্ষতিপূরণ নিয়ে এসেছি ওকে। মায়ের কাছ থেকে জোর করে নিয়ে ঝাপটে ধরে সোফার দিকে এগিয়ে যায়। ইভানা গলা ছেড়ে কাঁদছে। দরজার সামনে দাঁড়িয়ে রাশিদা তালুকদার আর ইভা সব শুনেছে এতক্ষণ। পেছন থেকে এই সবাই তাকিয়ে আছে দুজনের দিকে।